আসসালামু আলাইকুম, আমি রাশিক বলতেছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি প্রতিদিনই নতুন নতুন ক্লাসের আয়োজন করে চলেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাসে ল্যাবের খুঁটিনাটি দিকগুলোর ব্যাপারে আলোচনা করবেন ডক্টর আহসানুল হক ভাইয়া। ভাইয়া বর্তমানে ইউকে কিংসলিনে অবস্থিত কুইন এলিজাবেথ হসপিটালে চাকরিরত। ভাইয়া ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে ল্যাব দিয়ে বর্তমানে ইউকেতে ক্লিনিক্যাল ফেলো হিসেবে কর্মরত আছেন। আপনাদের ল্যাব সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ক্লাসের শেষে কোয়েশ্চেন অ্যান্সার সেশন অ্যারেঞ্জ করা হবে, সেখানে ভাইয়া সব ধরনের কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুরু করতে পারেন। হ্যাঁ, এখন কতজন জয়েন করেছেন? আমি তো দেখলাম মাত্র একজন। নাকি আমরা কি একটু ওয়েট করব নাকি? আশিক, হ্যাঁ, 30 আছে এখন ভিউয়ার্স। 30 আছে না? আর একটু ওয়েট করবো 5-10 মিনিট নাকি? আরো কয়জন ঢুকুক, 5 মিনিট নাকি? স্যার আপনি শুরু করেন, এখনই এটা ভিউ চলে আসবে, আমরা সবগুলো গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, দ্যাটস ফাইন। হ্যাঁ, সো ল্যাব এখন প্রচন্ড একটা জনপ্রিয় একটা এক্সাম। এর কারণটা হচ্ছে, আমি যখন 2018 সালে ল্যাব পার্ট 1 দিই নভেম্বরে, তখন আমাকে 2 মাস আগে আমার এক্সামটা বুক করতে হয়েছিল। তখনকার নিয়ম ছিল 2 থেকে 3 মাস বুকিং করলেই আপনি এক্সামে বসতে পারবেন। হঠাৎ করে 2019 সালে যেটা দেখা গেল যে 6 মাস আগে এক্সাম বুক হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে মানুষের ইন্টারেস্ট কত বাড়ছে। আগে বছরে 2বার করে এক্সাম হতো, এখন দেখা গেল যে এক্সামের তখন এই 2বার থেকে 3বার করা হলো, তারপরেও ডিমান্ডটা ফুলফিল হলো না। তারপরে কি করা হলো, নাম্বার অফ পার্টিসিপেন্ট একটা এক্সামে ওটাও বাড়ানো হলো। তারপরেও মানুষজনকে বাংলাদেশের বাইরে যে ইন্ডিয়া, দুবাই, শ্রীলঙ্কা এসব জায়গায় যে তাদেরকে এক্সাম দিতে হচ্ছে। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলাপ করবো সেটা হচ্ছে প্ল্যাব। এখানে আমি জেনারেল একটা ওভারভিউ দিব, আমি ইন ডিটেলস এ যাব না। তার কারণ হচ্ছে আমি সামনে প্রত্যেকটা স্টেপ আমি আলাদা করে সেশন নিব। তাহলে কি হবে যে যারা ওই স্টেপে আছে তাদের জন্য বেনিফিশিয়াল হবে, এবং যারা জেনারেল ইনফরমেশন জানতে চায় তাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে। তো সামনে আমি আশা করি ওইটি প্ল্যাব পার্ট 1, প্ল্যাব পার্ট 2 নিয়ে আমি আলাদা করে সেশন করব। আমি ডাক্তার এহসান। আমি বর্তমানে ইউকেতে একটা হসপিটালে কাজ করছি। আমি 2017 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করি। 2018 সালে ইন্টার্নশিপ শেষ করে আমি অ্যাপোলো হসপিটালস ঢাকা, যার বর্তমান নাম হচ্ছে এভারকেয়ার হসপিটাল, ওখানে আমি গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে আরএমই হিসেবে কাজ করেছি। তো শুরু করা যাক তো পাথওয়ে ব্যাপারটা। তো এই এন্টায়ার পাথওয়েটা অ্যাকচুয়ালি 4টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইংলিশ টেস্ট, একটা হচ্ছে প্ল্যাব পার্ট 1, একটা হচ্ছে প্ল্যাব পার্ট 2, এবং জিএমসি রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে আমাদের দেশের জন্য বিএমডিসি রেজিস্ট্রেশন, মানে লাইসেন্স টু প্র্যাকটিস, রাইট? তো আমরা প্রত্যেকটা সেকশনে ঢুকে যাই। সো ইংলিশ টেস্ট বলতে আমাদেরকে কোন দুইটা এক্সাম আমাদের জন্য অ্যাপ্লিকেবল ফর প্ল্যাব, সেটা হচ্ছে আইএলটিএস বা ওইটি। সো আইএলটিএস এন্ড ওইটি জাস্ট একটা বেসিক ব্রাশ বা একটা বেসিক টাচ আমি দিতে চাই। সেটা হচ্ছে দুটাতেই 4টা করে মডিউল। মডিউল বলতে এক হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এখানে দুটাতেই 4টা করে মডিউল। আইএলটিএস ও ওইটির কিছু পার্থক্য হচ্ছে যে আইএলটিএস এক এক মাসে অনেকগুলো এক্সাম দিতে পারবেন, 6 থেকে 7টা এক্সাম দিতে পারবেন। আর শুধু সেটা নয়, এটা ঢাকায় ছাড়া আপনি অন্য অন্য জায়গায় এক্সাম দিতে পারবেন, চিটাগং, সিলেট, আই থিঙ্ক রাজশাহী, বগুড়া, ওসবও আপনি এক্সাম দিতে পারবেন। কিন্তু ওইটির এক্সাম সেন্টার শুধু ঢাকায়, এবং আপনাকে এক্সাম মাসে একবার হচ্ছে, এখন 2বার করা হচ্ছে, এবং সামনে 3বার করে এক্সাম মাসে নেওয়া হবে। কিন্তু আপনাকে একটা প্রি সেট ডেটে আপনাকে এক্সামটা বুক করতে হয়, আগের থেকে এক্সাম বুক করতে হয়, যেখানে আইএলটিএস আপনি 3-4 দিন আগেও আপনি কাছাকাছি ডেট পেতে পারেন। এক্সাম ফি যদি আমি বলতে চাই, তাহলে আইএলটিএস এর এক্সাম ফি হবে 17,500, যেখানে ওইটিটা সামান্য এক্সপেন্স, আমি বলবো অলমোস্ট ডাবল, অ্যাকচুয়ালি সামান্য নয়, এটা 30,000 থেকে 38,000। তার কারণ হচ্ছে ওইটির একটা স্পেশাল জিনিস হচ্ছে এখানে আপনি গ্রুপ ডিসকাউন্ট, মানে অনেকজন একসাথে হলে ওখানে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট পাওয়া যায়, ওইভাবে বুকিং দেওয়া যায়। তো আনুমানিক ইটস 30,000 to 38,000। এখন কারেন্টলি কোভিড এর জন্য গ্রুপ ডিসকাউন্ট বন্ধ করা হয়েছে, কারণ অনেক এক্সাম ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো এটা আনসার্টেন গ্রুপ ডিসকাউন্ট করার পরে ওরা কি সবাই এক্সাম দিতে পারবে কিনা। সো এই জন্য গ্রুপ ডিসকাউন্ট এখন বন্ধ। হাউএভার দ্যাটস দ্য ইউজুয়াল থিং।
এটা একটা খুব কমন একটা কোয়েশ্চেন, ওইটি না আইএলটিএস। তো ওইটি না আইএলটিএস এই জিনিসটা এটা পুরোপুরি একটা পার্সোনাল পারসেপশন। আমি একটা ওইটি ইনস্টিটিউশন রান করি, তো এটার মানে না যে আমি এখানে আপনাদেরকে ওইটির দিকে পুশ করতে চাবো। আমার যেটা অনেস্ট অপিনিয়ন সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার এটা আমি আমি কি জন্য এই কথাটা বলছি, আমি দিয়েছি আইএলটিএস, আমার ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে গেছে। আম, কিন্তু আমি এই যে ইনস্টিটিউশনের সাথে যে জড়িত ছিলাম তখন আমি মানে এখনো আছি অ্যাকচুয়ালি। আমি কন্টেন্ট ক্রিয়েট করেছি, আমি মাঝে মাঝে কিছু টিচিং ক্লাসেস নিয়েছি, স্পেশালি স্পিকিং ক্লাসেস গুলি। আমি অনেকজনকে হেল্প করেছি, গাইড করেছি। তো আমার এক্সপিরিয়েন্স ওইটিতে অ্যাকচুয়ালি আইএলটিএস থেকে অনেক বেশি, কারণ আমার অনেক সময় দিতে হয়েছিল। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড মোটামুটি স্ট্রং আমি বলবো। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা ছিল যে আমাকে আইএলটিএস পুরো 1 মাস কাজ ছেড়ে দিয়ে আমাকে এক্সামটা দিতে হয়েছে। তো এটা একটা ব্রুটাল একটা এক্সপিরিয়েন্স ছিল। পুরা আমি মেডিকেল কলেজে যেভাবে পড়েছি, টানা 7 ঘন্টা 8 ঘন্টা ইভেন 10 ঘন্টা পর্যন্ত আমাকে একটা ইংলিশ টেস্ট প্র্যাকটিস করতে হয়েছে। সো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। এন্ড সবচেয়ে যে ডিফিকাল্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে রাইটিং এ। আমার এখনো মনে আছে আমি যখন এক্সাম দিতে গিয়েছি, আমি কোনো মতে আমি আমার রাইটিং এ যে শেষ যে কনক্লুশনটা ছিল, কনক্লুশনে আপনার মিনিমাম দুটা থেকে 3টা সেন্টেন্স লিখতে হয়। তো আমি কোনো মতে সেকেন্ড সেন্টেন্স লিখে এক্সাম তখন সাথে সাথে বন্ধ, মানে এন্ডিং টাইম হয়ে গেছে। এন্ড তারপরে কিছু লেখা যায় না, কারণ এটা অনেক বড় একটা অফেন্স। তো আমি কোনো মতে টেনে টুনে আমি 2টা সেন্টেন্স লিখেছিলাম। সো আই ওয়াজ ওয়েটিং ফর মাই আইএলটিএস রেজাল্ট। আমি খুবই আমি খুব টেন্স ছিলাম যে আমার কি হবে। বাট মাশাআল্লাহ আমি পাস করে গেছি ফার্স্ট অ্যাটেম্পটে। বাট ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট। তার সাথে হচ্ছে যে আমার সাথে 3জন আমরা একসাথে স্টাডি পার্টনার ছিলাম। আমরা 2জন একসাথে পাস করেছি, কিন্তু থার্ড যে ছিল তার আনফরচুনেটলি আইএলটিএস তার 3বার করার পরে না হওয়ার কারণে সে ওইটিতে পরে ট্রান্সফার হলো। তো কারণটা কি হলো, যখন আমি ওইটি অ্যাকচুয়ালি যখন আমি ইনডেপথে এই কন্টেন্ট দেখা শুরু করলাম, তখন আমি দেখলাম যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে ওইটি যে কন্টেক্সট গুলি সেগুলো কিন্তু ক্লিনিক্যাল কন্টেক্সট। কেমন হতে পারে? যদি আমরা লিসেনিং করি তাহলে দেখা যাবে একটা পেশেন্ট এন্ড ডক্টরের কনভারসেশন হতে পারে, দুইটা ডক্টরের মধ্যে কনভারসেশন হতে পারে, একটা ডক্টর একটা নার্সের মধ্যে কনভারসেশন হতে পারে, বা কোনো একটা সেমিনার যদি আপনারা অ্যাটেন্ড করেন সেটার কোনো একটা অডিও রেকর্ডিং ক্লিপ হতে পারে। যদি আমি রিডিং এর কথা বলি তাহলে কি হতে পারে? একটা জার্নাল থেকে কোনো অ্যাবস্ট্রাক্ট তুলে দিচ্ছে, অথবা কোনো একটা মেডিকেল টপিক তুলে দিচ্ছে। রাইটিং এ কি হচ্ছে, আমরা যারা ইন্টার্ন করেছি বা যারা এমবিবিএস পাস করে যারা ক্লিনিক্যাল জবে ঢুকেছে, তারা আমাদের কিন্তু প্রচুর রেফারেল লেটার বা ট্রান্সফার লেটার এসব লিখতে হয়। সো আমাদের যেমন হচ্ছে যদি আমাদের কোনো একটা পেশেন্ট মেডিসিনে থাকে, আমাদের যদি তাদের কোনো গাইনোকোলজিক্যাল কোনো অপিনিয়ন লাগে, তখন কিন্তু আমাদেরকে এই লেটারগুলি লিখতে হচ্ছে। অবশ্যই আমরা যেভাবে ছেঁড়া বেড়া করে লিখি ওরকম না, সুন্দর একটা স্ট্রাকচার লিখতে হচ্ছে। স্পিকিং এ কি হচ্ছে? স্পিকিং এ যেটা হচ্ছে একটি ডক্টর একটা পেশেন্টের কনভারসেশন, রাইট? আরেকটা বড় যে জিনিসটা আমি খেয়াল করলাম, স্পিকিং এ যেমন একটা ডক্টর এন্ড পেশেন্টের কনভারসেশন হচ্ছে, এই এই কনসেপ্টটাই কিন্তু অলমোস্ট রিলেটেড টু প্ল্যাব পার্ট 2। তার কারণটা হচ্ছে ওখানে একটা ডক্টর এন্ড পেশেন্টের মধ্যে আপনার একটা কনভারসেশন হচ্ছে। তো যেটা হচ্ছে, যেমন আমি আইএলটিএস দিয়ে যখন আমি প্ল্যাব পার্ট 2 প্রিপারেশন নিতে গেলাম, তখন আমার জন্য পুরো জিনিসটা নতুন ছিল, পুরো আনফ্যামিলিয়ার একটা সিচুয়েশন ছিল। আর যারা ওইটি দিয়ে এসেছে তারা একটু কমফোর্ট জোন পেয়েছে, তারা জিনিসটা জানে যে তাদের ওই প্র্যাকটিসটা হালকা পাতলা একটু ছিল। অবভিয়াসলি এক্সামের ওইটি থেকে অনেক অনেক ডিফিকাল্ট, কিন্তু একটা আইডিয়া ছিল। সো এই দিকে কিন্তু ফিউচারে আপনাকে কিন্তু হেল্প করছে। আরেকটা ব্যাপার হচ্ছে বিকজ ক্লিনিক্যাল কনটেক্সট, সো ইউ উইল বি মোর কমফোর্টেবল। আইএলটিএস এ গরু ছাগল গাছ পাতা লতা সব নিয়ে কথা বলতে হয়, এন্ড দেন যেসব জিনিস ওরা দিচ্ছে ওগুলো কিন্তু আলটিমেটলি আপনার প্র্যাকটিসে লাগছে না। তো এটা কিন্তু আপনাকে এই দিকে আমি মনে করি যে ওইটি ইজ মাচ মোর কমফোর্টেবল এন্ড কম্পারেটিভলি ইজি। এটা আমার পারসেপশন, আমি বলছি। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আপনারা রাইটিং করছেন, রাইটিং এ যে ফর্মাল লেটার গুলি লিখতে হচ্ছে, ট্রান্সফার লেটার বা ডিসচার্জ লেটার বা যেটা হচ্ছে রেফারেল লেটার, এটা কিন্তু আমাদেরকে এই দেশে এসে কিন্তু আমাদেরকে প্রচুর করা লাগছে।
কারণ আমরা যখন পেশেন্টকে ডিসচার্জ করছি তখন কিন্তু আমাদেরকে জিপির কাছে লেটারটা লিখতে হচ্ছে। যে যত সুন্দর করে লিখবে সে তত অ্যাপ্রিসিয়েটেড হবে, রাইট? এন্ড ইউ উইল বি মোর কনফিডেন্ট বিকজ আপনি তো ইউজ টু হয়ে আসছেন ইন্ডাস্ট্রি। তো আমার আইএলটিএস করে এসেছি আমি, মেডিকেল লাইফে এত লেটার টেটার লিখতে হয় নাই। আর তারপর হচ্ছে তারপরে তো আরো হয় নাই। তো যখন আমি এখানে এসে লেটার লেখা শুরু করলাম, ইট ওয়াজ টেরিবল, খুবই বাজে ছিল, আমি সেটা বলবো না, কিন্তু আস্তে আস্তে আই এম গেটিং ইনটু দ্য পেস। বাট জিনিসটা হচ্ছে যারা ওইটি করেছে তাদের কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল। তো এই জন্য আমি বলবো যে ওইট ইজ কম্পারেটিভলি ইজিয়ার ইন সেন্স। এন্ড যেটা দেখা যায় যে ফার্স্ট টাইম যারা অ্যাটেম্প্ট করে তাদের জন্য ওইটি দেখা যায় এই রেটটা একটু হায়ার দেন আইএলটিএস। কারণ আপনারা যদি কারো স্টোরি পড়েন, কোনো ব্লগে যান, যেটা দেখা যায় যে আইএলটিএস এ কিন্তু ফার্স্ট টাইম অ্যাটেম্পটে পাস করাটা অনেক ডিফিকাল্ট বলবো না, কিন্তু অনেকজন যদি লাক ফেভার না করে তখন কিন্তু তারা করতে পারছে না, সেকেন্ড অ্যাটেম্পটে তারা করতে পারছে, কেউ কেউ ইভেন সেভেন্থ অ্যাটেম্পটও নিতে হচ্ছে। আমার এখনো মনে আছে আমি প্ল্যাব পার্ট 2 যখন পার্সোনালি একজনকে পড়ালাম, দুবাই থেকে ছিল, তো ওনার যেটা এক্সপিরিয়েন্স অনুযায়ী উনি 7 বার আইএলটিএস দিয়ে পাস করেছে। সো ওনার জন্য একটা ব্রুটাল এক্সপিরিয়েন্স ছিল। কারণ আমরা জানি যে আমরা যেই কোনো এক্সাম হোক, আমরা যদি এটা ফেল করি আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু কমে আসে, এন্ড উইথ দ্যাট ডিপ্রেশনও চলে আসে। সো এনিওয়ে, সো দিস ইজ মাই ওপিনিয়ন অন ওইটি এন্ড আইএলটিএস, রাইট? তো এখন আমরা স্কোরিং এ চলে যাই। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। তো আপনি ইদার ওয়ে ওয়েদার ওইটি না আইএলটিএস করেন, স্কোরিংটা কি? স্কোরিংটা আইএলটিএস এর আগে একটু বলি। আইএলটিএস এর স্কোরিং প্যাটার্নটা হচ্ছে 4টা মডিউলে আপনাকে মিনিমাম 7 পেতে হবে, এবং অল টুগেদার যেটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া, আপনাকে 7.5 পেতে হবে। তো আমার একটা কোয়েশ্চেন আছে আপনাদের কাছে, এটা একটু ম্যাথমেটিক্যাল রিলেটেড কোয়েশ্চেন। আমরা জানি যে আমাদেরকে বলে যে আমরা মেডিকেল ব্যাকগ্রাউন্ড, আমাদের ম্যাথমেটিক্যাল একটু, আমরা ম্যাথসে একটু কাঁচা। তো আমরা একটা ম্যাথ করি, সেটা হচ্ছে আমরা যদি 7 7 7 7 4টা মডিউলে 7 করে পেলাম, তাহলে অল টুগেদার 7.5 আসে কিনা। আমি এক্সপেক্ট করব কিছু যে কমেন্ট সেকশনের মানুষজন রিপ্লাই দিবে। Again the question is, আমরা যদি 7 7 7 7 4টা মডিউলে 7 করে পাই, তাহলে কি অল টুগেদার 7.5 আসে কিনা? আমি কমেন্ট সেকশন আই এম ওয়েটিং ফর আ মিনিট, দেখি কি মানুষজন ম্যাথ স্কিলস কিরকম আমরা একটু দেখতে পারি। রাশিক খেয়াল করো মেসেজে, ইয়া সবাই ভয় পাচ্ছে এটার আনসার দিতে? ইটস আ ভেরি ইজি আনসার, ইজন্ট ইট? নো, ওকে, আই এম গেটিং সাম রেসপন্স, দ্যাটস রিয়েলি গুড। একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হলে বেটার, শুধু আমি বলবো আর আপনারা শুনবেন সেটা না। দ্যাটস গুড, দ্যাটস গুড, আই এম রিয়েলি হ্যাপি। 7 আসার কথা, রাইট নসিন জাহান, ওকে, অলরাইট, yes. So I think let's stop it there, but thank you guys for doing that. So অবশ্যই 7.5 আসছে না, তাহলে যেটা হবে আপনাকে দুইটা ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে। সো জিনিসটা যেটা হবে, আপনি কি কিভাবে 7.5 আসতে পারে, একটা এক্সাম্পল হচ্ছে আপনি যদি 8 8 7 7, তাহলে অল টুগেদার 7.5 আসবে। এবং আরেকটা কোয়েশ্চেন, আমরা কুইকলি এটার আরেকটা কমেন্ট সেকশন আমি আনসার চাই। যদি আমরা ফর এক্সাম্পল 9 9 9 এন্ড লাস্ট মডিউলে আমরা পেলাম 6.5, তাহলে আনসারটা কি আসছে? তাহলে কি আমরা কি দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছি কিনা? Again, 9 9 9 6.5. I'm waiting for an answer. Exactly, the answer is coming. Chapter modular 30 পেতে হবে। Well, yeah, that's not a bad answer. একজন বলেছে yes পারছি। Okay, interesting. Okay, no, not eligible for clap. Yes. So unfortunately, you guys are right. Let's stop our messaging over there. Altogether, 7.5 এর 5 আসতে পারে, even I think আরো বেশি আসবে, কিন্তু আপনি কিন্তু ফার্স্ট যে ক্রাইটেরিয়া 7 in all the modules সেটা কিন্তু হচ্ছে। তো আপনাকে দুইটা ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে। ওয়েল ডান গাইস। এনিওয়ে, সো ওইটি স্কোরিংটা কিরকম? স্ট্রেট ফরওয়ার্ড, আপনাকে মিনিমাম বি পেতে হবে। ওদের স্কোরিং প্যাটার্ন হচ্ছে বি, বা মার্কিং অনুযায়ী হচ্ছে 350। আমি সেটা নিয়ে ইন ডিটেলস কথা বলবো না,
আমি ওইটি আইএলটিএস নিয়ে যখন কথা বলবো তখন এটা ইনডেপথ আলাপ করবো। তা আপনাকে মিনিমাম বি পেতে হবে। তার মানে হচ্ছে আমি যদি 4টা মডিউলে এ এ এ এন্ড যেন একটা মডিউলে সি প্লাস পাই, তাহলে কিন্তু আমরা কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছি না। আমাদেরকে মিনিমাম বি পেতে হবে ইন অল দ্য মডিউল, রাইট? আচ্ছা, যেটা দেখা গেল যে আমি এই ইনস্টিটিউশনের সাথে জড়িত এডবেস ইংলিশ, এখানে একটা সেকশন আছে এডবেস ওইটি। আমি এখানকার ডাইরেক্টর। আর এখানে আমরা কি কি নিচ্ছি, আমরা ওইটি ক্লাসেস নিই, ওইটি মক্স নেই, আমরা এক্সাম বুকিং করতে হেল্প করি, আমরা ইউজুয়ালি গ্রুপ ডিসকাউন্টে হেল্প করি। কিন্তু যদি বিকজ এখন হচ্ছে গ্রুপ ডিসকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, তো ওখানে আমরা এখন ওইভাবে হেল্প করি না। কিন্তু কারো যদি দরকার হয় তখন আমরা তাদেরকে এক্সাম বুক করতে হেল্প করি। ক্যারিয়ার কাউন্সেলিং, তো এই আমি একটা জিনিস বলতে চাই। রাশিক যখন এই পোস্টটা দিল বা জেনেসিস ইউনিভার্সিটি যখন এই পোস্টটা করলো যে আমি ফ্ল্যাট সেশন করব, তখন উইদিন 3 আওয়ার্স, আমি হসপিটালে ছিলাম, ফেসবুক খুলে দেখলাম যে 3 আওয়ার্স এর মধ্যে there were more than 500 likes and 500 comments। খুবই ভালো লাগলো। কিন্তু আমি যখন আমার ফ্রেন্ড রিকোয়েস্টের ট্যাবটা খুললাম, তখন দেখলাম আমি মোর দেন 50 ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছি। আমি মনে হয় না আমি এত ফ্রেন্ড রিকোয়েস্ট কোনো সময় পেয়েছি লাইফে। সো আই ওয়াজ ভেরি ওভারওয়েলমড। আমি খুবই খুশি, বাট আনফরচুনেটলি ফেসবুক আমার পার্সোনাল স্পেস, আমি সবাইকে ডিক্লাইন করেছি। আই এম রিয়েলি সরি, বাট আমি এখানে কাউকে অ্যাড করি না আনলেস দে আর ক্লোজ টু মি, অর আমি তাদেরকে যদি না চিনে থাকেন তাদেরকে কোনো সময় অ্যাড করি না। The best way to reach out to me is through this page, is Edbase English। এখানে নাম্বার আছে, এখানে রনিকে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে ও কোন একটা মিডিয়ামের মাধ্যমে আমার কাছে আপনাদের সাথে কমিউনিকেশন করাবে। আর যেটা হচ্ছে যে this is the best way actually to find me rather than sending me Facebook request. Okay, তাহলে আমাদের ইংলিশ টেস্টে গেল, আমরা চলে যাই ক্ল্যাপ পার্ট 1। ক্ল্যাপ পার্ট 1 এ প্রি রেকুইজিট বা যেটা হচ্ছে আমাদের কি লাগবে ক্ল্যাপ 1 এ বসতে হলে। প্রথমত আমাদেরকে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন অর্থাৎ এমবিবিএস পাস করতে হবে। তো এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, যারা মেডিকেল স্টুডেন্ট তারা ক্ল্যাপ পার্ট 1 এ বসতে পারবেন। এমবিবিএস পাস করা লাগবে, তার সাথে আমাদের ইংলিশ টেস্ট যেটা নিয়ে আমি আলাপ করলাম সেটার রিকোয়ার্ড স্কোর পেতে হবে। এই দুইটা জিনিস যদি আমাদের থাকে, আমরা জিএমসি অনলাইন অ্যাকাউন্ট করতে হবে। অনলাইন অ্যাকাউন্ট করতে হবে, অনেক ইনফরমেশন ইনপুট করতে হয়, দেন প্ল্যাব 1 এর বুকিং পোর্টাল খুলে যায়, তখন আপনারা প্ল্যাব 1 এ বসতে পারবেন। প্ল্যাব 1 এক্সামটা কিরকম? এখানে হচ্ছে আপনাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আমি বলবো বেস্ট অফ 5 আনসার্স। এখানে কোয়েশ্চেন থাকবে এবং 5টা অপশন থাকবে, আপনাকে বেস্ট অফ 5 যেটা সেটা আনসার করতে হবে। তার কারণ হচ্ছে কোয়েশ্চেনের অনেক সময় আনসার গুলি অনেক ক্লোজ হতে পারে। তো এখানে 3 ঘন্টা এক্সামটা হয় এবং টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 180, 180টা কোয়েশ্চেন করতে হয়। 2018 এবং তার আগ পর্যন্ত 200টা কোয়েশ্চেন 3 ঘন্টা অ্যান্সার করতে হতো। তা আপনারা চিন্তা নিশ্চয়ই ভাবছেন যে 200টা কোয়েশ্চেন ছিল, এখন 180টা কোয়েশ্চেন করা হলো, তার মানে কি নিশ্চয়ই কোনো একটা এটা সুখবর, তাই না? কিন্তু এখানে কোনো না কোনো একটা প্যাচ তো আছে। প্যাচটা কি? কোয়েশ্চেন প্যাটার্নের লেন্থটা বাড়ানো হলো। কোয়েশ্চেন লেন্থ যদি বাড়ানো হয়, এখানে প্রচুর ডিস্ট্রাকশন ক্রিয়েট হয়। কেমন? আপনারা মেইন পয়েন্টে না যে অনেক ইররিলেভেন্ট হিস্ট্রি দিবে, তো আপনি কিন্তু মেইন পয়েন্ট গুলি তাড়াতাড়ি বের করতে হবে এবং আপনাকে আনসার করতে হবে, এবং আনসার কিন্তু খুব কুইকলি করতে হবে। সো কোয়েশ্চেনের স্টেমটা বা কোয়েশ্চেনের লেন্থটা বাড়ানো হলো। বাট সমস্যা নাই, এখন অনেক ধরনের কোয়েশ্চেন ব্যাংক আছে, আপনি এগুলো প্র্যাকটিস করতে করতে কিন্তু ইউ উইল গেট বেটার, ইউ উইল গেট ইউজ টু দ্য কোয়েশ্চেন। এক্সাম ডেট নিয়ে অনেক কনফিউশন। আগে বছরের নভেম্বর আর মার্চে হতো, 3বার করা হলো। এখন অনেক এক্সাম ক্যান্সেল হচ্ছে কোভিড এর কারণে আনফরচুনেটলি। তো এই জন্য আমি এখানে এটা নিয়ে প্ল্যাব পার্ট 1 আমি শুরু করি এখন। সো প্ল্যাব পার্ট 1 এ যে জিনিসগুলো আপনাদের লাগবে, প্রথমে লাগবে হচ্ছে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন, যেটা হচ্ছে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন জিনিস, আমাদের দেশের জন্য বলা হয় এমবিবিএস। তো আপনাকে এমবিবিএস পাস করতে হবে ইনিশিয়ালি।
এমবি তার মানে হচ্ছে যারা স্টুডেন্ট তারা ফ্ল্যাপ পার্ট 1 দিতে পারবে না, রাইট? ইংলিশ টেস্টের কথা কি ছিল, যে আমরা তো ইংলিশ টেস্ট নিয়ে আলোচনা করলাম, এই ইংলিশ টেস্টটাও পাস করা থাকা লাগবে। তো এই দুইটা জিনিস যখন হবে আমরা তখন জিএমসি অনলাইন অ্যাকাউন্ট করতে পারবো। করলে আমরা ফ্ল্যাপ 1 এর পোর্টালটা খুলে যাবে। ফ্ল্যাপ পার্ট 1 নিয়ে যে বলছিলাম আমি, সেটা হচ্ছে যে ফ্ল্যাপ পার্ট 1 এক্সামটা হচ্ছে এমসিকিউ বেসড এক্সাম, যেটাকে বলা হয় বেস্ট অফ 5। তো কিরকম একটা কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে, কোয়েশ্চেনের সাথে আপনাকে 5টা অপশন দেওয়া হবে এবং আপনাকে বেস্ট যে আনসারটা সেটা চুজ করতে হবে। তার কারণটা কি, এখানে অনেক কোয়েশ্চেনের আনসার ক্লোজলি রিলেটেড, তো আপনাকে বেস্ট যে অপশনটা সেটা চুজ করতে হবে। তো এই এক্সামটা টোটাল 3 ঘন্টা ধরে হয় এবং 180টা কোয়েশ্চেন আনসার করতে হয়। আগে 2018 সালের আগে মনে হয়, আমি ঠিক মনে না, তখন থেকে আপনাকে 200টা কোয়েশ্চেন 3 ঘন্টায় আনসার করতে হতো। তো আমরা এখানে চিন্তা করতে পারি যে এটা তো বেটার হলো, 20টা কোয়েশ্চেন কমিয়ে দেওয়া হলো, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হলো কোন একটা না কোন একটা ঝামেলা তো করেছে। সেটা কি হলো, আপনার এক্সামের যে কোয়েশ্চেনের যে লেন্থটা বাড়িয়ে দিল। তাহলে যেটা হয় যে আপনাকে অনেক ডিস্ট্রাকশন ক্রিয়েট করছে, কারণ আপনাকে কি পয়েন্টস গুলি বের করতে হচ্ছে, রাইট? সো এবং আপনি কিন্তু একই টাইমে আনসার করতে হচ্ছে। সো আলটিমেটলি জিনিসটা অলমোস্ট সিমিলার। 180টা কোয়েশ্চেন আনসার করার মানে হচ্ছে আপনাকে 200টা কোয়েশ্চেনই অলমোস্ট আনসার করতে হবে। এনিওয়ে, মেইন কথা হচ্ছে 3 ঘন্টায় আমাদেরকে 180টা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে। এক্সাম ডেট নিয়ে আগে ছিল বাংলাদেশে ছিল হচ্ছে মার্চ আর নভেম্বর, তারপরে এখন জুলাইয়ের দিকে একবার করলো, তারপর আবার সেপ্টেম্বরের দিকে করেছে। তো এটা অনেক ভ্যারিয়েশন হয়েছে বিকজ অফ ডিমান্ড। আমরা অনেক জিএমসি কাছে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম। 2020 সালে জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে গেল করোনা বা কোভিড-19 এর জন্য। যেটা হলো যে অনেক এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, শুধু এই এক্সাম গুলি না, তার সাথে হচ্ছে ওইটি আইএলটিএস ও ক্যান্সেল হলো, তারপরে হচ্ছে যারা ফ্ল্যাপ পার্ট 2 দিচ্ছে সেটা ক্যান্সেল হলো। তো অনেক এক্সাম ক্যান্সেল হয়ে গিয়েছে। সো সেভাবে এখন ইটস ভেরি আনসার্টেন। আমি কোন একটা যদি স্পেসিফিক ডেট এন্ড টাইম দিই, তাহলে কিন্তু যেটা হবে যে ওইটাও দেখা যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, রাইট? সো আমি ওটা নিয়ে বলবো না। এখনকার কস্ট কিরকম, 239 পাউন্ড, এটা হচ্ছে রিসেন্ট কস্ট। আনুমানিক বলা যায় যদি বাংলাদেশের টাকা আমরা কারেন্সি কনভার্ট করি, তাহলে 27 to 30,000. Now it depends on the currency of the day. So flap part 1. এখন আমরা চলে যাব flap part 2. flap part 2 তে কি হচ্ছে? flap part 2 এর এক্সাম যে প্যাটার্নটা হচ্ছে আমাদের যে আমরা এমবিবিএস এর সময় আমরা অসপি বা অস্কি দিয়েছি, এক্সামটা সেরকমই প্যাটার্ন। যারা এমবিবিএস এর ফাইনাল প্রপ দিয়েছে তাদের জন্য এটা মনে থাকতে পারে যে আমাদের যে পেশেন্ট থাকে, আমাদের পেশেন্টকে কাউন্সেলিং করতে হয়। যেমন হচ্ছে প্রেগন্যান্সি স্টেশন থাকবে, আমাদেরকে ওই প্রেগনেন্ট মাদারকে কাউন্সেল করতে হয় খাওয়া দাওয়া নিয়ে, যে আমরা ভাজা পোড়া বা এগুলা যেন না খায়। এক্সকিউজ মি। সো এরকমই আপনাকে এরকম অনেকগুলি স্টেশন থাকবে। একটা দিনের এক্সামে আপনাকে 17 থেকে 18টা স্টেশন থাকে এবং এখান থেকে আপনাকে মিনিমাম 11 স্টেশন পাস করতে হবে। এটা ক্রাইটেরিয়া নাম্বার 1। আইএলটিএস এর মতন এখানেও দুইটা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া নাম্বার 2 হচ্ছে আপনাকে মিনিমাম যেই নাম্বার, যে পাস মার্কটা সেই দিনের এক্সামের জন্য সেটা পাস করতে হবে। সো দি মার্ক যে অ্যাভারেজ স্কোরটা এটা ভ্যারি করে ফ্রম এক্সাম টু এক্সাম। আর এই এক্সামটা কেবলমাত্র ম্যানচেস্টারে হয়। মাঝখানে জিএমসি অনেক চেষ্টা করেছিল লন্ডনে করা, অক্সফোর্ডে করা, কেমব্রিজে করা, কিন্তু আনফরচুনেটলি সেটা হলো না। তো এখন পর্যন্ত মেইন জায়গায় আপনি যেটা হচ্ছে জিএমসি বা ওখানকার দেশে যেটা লাইসেন্সিং অথরিটি ফর ডক্টরস, ওই বিল্ডিং এ এই এক্সামটা হয়। কস্টিং এর দিকে দেখা যাচ্ছে যে ঠাস করে একটা জাম্প করলো, রাইট? প্রাইসে সেখানে 230 বা 40 পাউন্ড দিচ্ছেন, ওইটির জন্য ম্যাক্সিমাম 30,000 40,000 টাকার মতন খরচ হচ্ছে, কিন্তু এই এক্সামের কস্টটা কিন্তু একটু হাই। তাহলে এখানে কি আমরা বুঝতে পারছি, এখানে কস্টিং ইজ হাই, আপনাকে দেশের বাইরে এসে এক্সামটা দিতে হচ্ছে এক নাম্বার। এন্ড কম্পারেটিভলি আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী এই পুরো স্টেপগুলির মধ্যে এই ফ্ল্যাপ পার্ট 2 ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সাম। তারপরে যদি বলতে পারি তাহলে আমি বলবো যে ওইটি বা আইএলটিএস ইজ ডিফিকাল্ট এবং ফ্ল্যাপ 1 কম্পারেটিভলি ইজি, রাইট? সো ফ্ল্যাপ পার্ট 2 ইজ ডিফিকাল্ট,
ফাইন্যান্সিয়ালি ঝামেলা হচ্ছে, এবং আপনাকে দেশের বাইরের ছেলে অনেক ইমোশনাল কারণে আপনি ধরেন যে কমফোর্টেবল না এই সিচুয়েশনের সাথে ফ্যামিলিয়ার না, তো সেটার জন্য কিন্তু অনেক কিছু আপনাকে এখানে ইম্প্যাক্ট করছে। তো এখন প্রিপারেশনের ব্যাপারটা কোথায় নিয়ে যায়, এটা কোচিং সেন্টারের প্রিপারেশন নেওয়াটা হচ্ছে ইউকে তে অনেকগুলি সেন্টার আছে, কিন্তু গুড নিউজ হচ্ছে যে ইউকেরই একটা কোম্পানি নাম হচ্ছে অ্যাসপায়ার একাডেমি, ওরা বাংলাদেশে এসে এখন ক্লাস নিচ্ছে, রাইট? তো ওরা হচ্ছে অন ডিমান্ডে খুব বেশি নাম্বার অফ ক্লাসেস হলে ওরা এসে এসে ক্লাসেস নিচ্ছে। সরি, এক্সকিউজ মি। তাহলে এটা হচ্ছে এখানে আর কি কেউ নিচ্ছে কিনা, শারিয়ার একাডেমি, সরি, শারিয়ার একাডেমি যারা হচ্ছে এএমসির জন্য অনেক পপুলার, তারা প্ল্যাব পার্ট 1 এর কোচিং করাচ্ছে, কিন্তু প্ল্যাব পার্ট 2 এর জন্য ওরা প্রিপারেশন নিচ্ছে, and he's a very good teacher, so ultimately at some point উনি প্ল্যাব পার্ট 2 এর কোচিং নেবেন। আমার সাজেশন কি, প্রিপারেশনটা কি এই দেশে নেবেন নাকি আপনি ইউকে তে যে নেবেন? আমার যে এক্সপিরিয়েন্সটা, আমি মনে করি যে ইউকে তে নিলে এটা বেটার হয়। তার কারণটা কি, ইউকে তে গেলে এক নাম্বার হচ্ছে আপনি ইউকে সিচুয়েশনটা বুঝতে পারছেন, রাইট? আপনি যখন দোকানে যাচ্ছেন আপনাকে ইংলিশে কথা বলতে হচ্ছে, আপনি যখন কোচিং সেন্টারে কোনো কারোর সাথে কথা বলছেন, বিকজ বিভিন্ন দেশে থেকে লোকজন আসছে, তখন কিন্তু আপনাকে ইংলিশে কথা বলতে আসছে, ইংলিশে কথা বলতে হচ্ছে। তা আপনাকে ইংলিশ কমিউনিকেশনটা কিন্তু বাড়াতে হবে, রাইট? তো সেই দিকে আপনাকে হেল্প করছে। তারপর ওদের যে এক্সপ্রেশন, ওদের যে অ্যাকসেন্ট, এটা কিন্তু সবাই ঠিকভাবে বুঝতে নাও পারতে পারে। তো তখন আপনারা যখন দোকানে যাচ্ছেন, তো একটা ব্রিটিশ যদি কেউ কথা বলে, আপনি কিন্তু তাদের অ্যাকসেন্টটা পিক আপ করতে পারছেন, রাইট? সো ইন দ্যাট সেন্স ইউকে তে যাওয়াটা আই উড সে ইজ বেটার। আর তারপরে হচ্ছে আমার এখনো মনে আছে একটা ছোট্ট স্টোরি শেয়ার করতে চাই। আমি যখন প্ল্যাব টু দিতে গেলাম, তো ওখানে আমাদের বাঙালি তো থাকেই সবসময়, তো অনেকগুলি বাঙালি ছিল, তো কিছু স্টাডি পার্টনার ছিল বাঙালি, পাকিস্তানি, অনেকজন মিক্স ছিল, ইন্ডিয়ান। তো যেটা হলো বাঙালি যে ভাইটা ছিল, ভাইয়া আমাকে ঝাড়ি মারতো যখন আমি ভাইয়ের সাথে বাঙালি মানে বাংলায় কথা বলতাম, আর বলে হতো এই এসান স্পিক ইন ইংলিশ। তো এই জিনিসটা ইজ অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস। আপনি যত যত ইংলিশে কথা বলবেন ততটুকু আপনি ফ্লুয়েন্ট হবেন, বিকজ আপনি এক্সামে যে আপনি ছাগলের মতন করতে পারবেন, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ফ্লুয়েন্ট। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আপনি যদি ইউকে তে যান জিনিসটা বেটার হয়, রাইট? সো প্ল্যাব তো গেলাম, সরি, প্ল্যাবে গেলাম, তার পরের স্টেপটা হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশন। জিএমসি রেজিস্ট্রেশনটা কি, আমাদের আমি যেটা বলেছি, আমাদের দেশে যেটা পিএমডিসি, ওরা হচ্ছে লাইসেন্সিং অথরিটি, রাইট? ওগুলোর জন্য আপনি কি কি রিকোয়ারমেন্ট লাগতে পারে, সেটা হচ্ছে একটা অবশ্যই আপনাকে প্ল্যাব পাস করতে হবে, তার প্ল্যাবের সাথে তো আপনার এমবিবিএস সার্টিফিকেট থাকছে। তারপরে যেটা লাগবে, আপনাকে ইন্টার্নশিপ সার্টিফিকেট লাগবে। ইন্টার্নশিপ সার্টিফিকেট আমি লিখেছি প্রফেশনাল এন্ড পার্মানেন্ট। পার্মানেন্ট হচ্ছে আপনি যখন ইন্টার্নশিপ শেষ করবেন তখন আপনি পার্মানেন্ট যে সার্টিফিকেট সেটা পাচ্ছেন বিএমডিসি থেকে, রাইট? প্রফেশনালটা কি, আপনি যখন ইন্টার্ন হিসাবে কাজ করবেন তখন আপনাকে পার্মানেন্ট রেজিস্ট্রেশন দিবে না, তখন একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন দিবে। এবং ওরা যেটা চায়, একটা লেটার চায় বিএমডিসি থেকে, যেখানে ওরা স্টেট করবে বা ওরা লিখবে যে আহ, আহ, এই এই ডক্টরটা এখানে 1 বছর ইন্টার্নশিপ করেছে উইথ প্রফেশনাল রেজিস্ট্রেশন। তো এই জিনিসটা ওদেরকে পাঠাতে হয়। তার থার্ড নাম্বার ইম্পর্টেন্ট থিং হচ্ছে সার্টিফিকেট অফ গুড স্ট্যান্ডিং। এটা বেসিক্যালি বলা যায় যে ক্যারেক্টার সার্টিফিকেট। ওরা দেখতে চায় যে আমাদের আমরা কোনো উল্টাপাল্টা কোনো কাজ করেছি কিনা, করে থাকলে ওটা তো ওরা বিএমডিসি তে বলবে না। এনিওয়ে, সো যেটা হচ্ছে এটা ওরা জাস্ট যে আমাদের বিএমডিসি থেকে ওরা এইসব ডকুমেন্টস চায়। আরো অনেক ডকুমেন্টস আছে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, এটা এক একজনের এক্সপেরিয়েন্স অনুযায়ী ম্যাটার করবে। যেমন হচ্ছে অনেকজনের যদি অনেকদিন গ্যাপ থাকে বা ক্লিনিক্যাল কাজ করেনি, তো আপনাকে নন ক্লিনিক্যাল অনেক প্রুফ দেখাতে হয়, অনেক কিছু থাকতে হয়, তো এটা অনেক ইন ডেপথে কথা বলতে হয়। তো বেসিকলি ওরা এটা চায়। এবং আপনি যখন বিএমডিসির কাছে যাবেন এসব জিনিসপত্র অ্যাকোয়ার করার জন্য, জিএমসির জন্য, তখন ওরাও অনেক অনেক কিছু চাবে। তো আলটিমেটলি ইন জেনারেলি জিএমসি এই কটা জিনিস চায়। আরেকটা জিনিস না বললে নয়, আমাদের এমবিবিএস সার্টিফিকেট ভেরিফাই করতে হয়। এই ভেরিফিকেশনটা করে হচ্ছে এপিক। এপিক ইউজুয়ালি হচ্ছে ইউএসএমএলই, ওই ওরা হচ্ছে ইউএস গভর্নিং বডি। ওরা ওরা ইউএস এর জন্য করতো, কিন্তু ইউকে তে আপনি যদি আসতে হয়, তাহলে আপনাকে এই এপিক ভেরিফিকেশন বলে এটা করতে হয়।
তো এটা এই কয়েকটা জিনিস থাকতে হবে, প্ল্যাব থাকতে হবে, ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকতে হবে, সিজিএস থাকতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে প্রত্যেকটা এক্সাম আপনার হচ্ছে 2 ইয়ার্স ভ্যালিডিটি। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে আপনি ওইটি যদি দেন ওটা হচ্ছে 2 বছর ভ্যালিডিটি থাকবে। আপনি যদি প্ল্যাব পার্ট 1 দেন ওটা 2 বছরের মধ্যে শেষ করতে হবে। আপনি যদি প্ল্যাব পার্ট 2 দেন ওটা 2 বছরের মধ্যে শেষ করতে হবে। বাই দ্য টাইম ইউ গো টু জিএমসি আপনার প্রত্যেকটা যেন 2 বছরের মধ্যে যেন ভ্যালিডিটি থাকে। তার মানে কি? আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি ওইটি সেপ্টেম্বর 2018 সালে দিয়েছেন, তো 2 বছর মানে সেপ্টেম্বর 2020 সালে এটা শেষ হয়ে যাবে। ওইটি এক্সপাইরেশন হবে 2020 সালের সেপ্টেম্বর, রাইট? কিন্তু আপনি যদি প্ল্যাব 1 ধরেন ফর এক্সাম্পল মার্চে দিলেন 2019 সালে, ইউ স্টিল হ্যাভ দ্য ভ্যালিডিটি, সো ইউ স্টিল কন্টিনিউ উইথ ইউর এক্সাম। যেটা হবে আপনি কন্টিনিউ করলেন, দেন আপনাকে যেই পার্টটা 2 বছর এক্সপায়ার করেছে সেই এক্সামটা আবার দিতে হবে, রাইট? তো এইটা হচ্ছে জেনারেল আইডিয়া অ্যাবাউট দ্য ভ্যালিডিটি। এই ভ্যালিডিটি না থাকলে আপনি জিএমসি রেজিস্ট্রেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তখন আপনাকে ওই পার্টটা শুধু আবার দেওয়া লাগবে। এবার নাম্বার অফ অ্যাটেম্পটস কতবার নেওয়া যায়? ইউজুয়ালি যেটা বলা হয় প্ল্যাব পার্ট 1 বা প্ল্যাব পার্ট 2 অ্যাটেম্পট হচ্ছে 4বার নিয়ে যায়। 4বারে অ্যাটেম্পটে যদি না হয় তাহলে যেটা হয় ওরা বলে যে আরো 1 বছর আপনাদেরকে ক্লিনিক্যাল কোন একটা জায়গায় অ্যাটাচমেন্ট বা কাজ করতে হবে। ওই প্রুফ 1 বছর কাজ করার পরে যে প্রুফটা থাকবে এটা ওদেরকে দেখালে দেন ইউ ক্যান সেট ফর ফার্দার অ্যাটেম্পটস। তো অনেক অ্যাটেম্পট নেওয়া যায়, কিন্তু মেইনলি 4বারের পরে আপনাকে 1 বছর ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করা লাগে বা কোনো ক্লিনিক্যাল জব থাকা লাগবে। ওটার যদি দেখাতে পারেন দেন ইউ গো ফর দ্যাট। আশা করি সেটা হবে না আমার, রাইট? আচ্ছা, তো ইন জেনারেল দিস ইজ অল অ্যাবাউট প্ল্যাব। তো আমাদের ইন জেনারেল হচ্ছে 4টা স্টেপ। একটা হচ্ছে ইংলিশ টেস্ট, সেটা ওইটি বা আইএলটিএস। একটা হচ্ছে প্ল্যাব পার্ট 1, কম্পারেটিভলি সবচেয়ে ইজিয়ার এক্সাম, এন্ড দেন প্ল্যাব পার্ট 2। তারপরে আমাদের জিএমসি রেজিস্ট্রেশন। জিএমসি রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন। জব যখন হয়ে যাবে আপনাকে স্পন্সরশিপ করবে, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এন্ড দেন ইউর ইন দ্য ইউকে। এইখানে একটা যে ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনি কাজের জন্য যে কোনো সময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হতে পারে আপনি প্ল্যাব পার্ট 1 পাস করে করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, প্ল্যাব পার্ট 2 অ্যাপ্লাই করে করতে পারেন। কিন্তু আলটিমেটলি কি এটা কোনো সেন্স মেক করবে? বিকজ আপনি যদি প্ল্যাব পার্ট 1 করেন আপনি তো জিএমসি রেজিস্ট্রেশন হবে না, সো ইউ ডু নট হ্যাভ দ্য লাইসেন্স টু প্র্যাকটিস। সো মেইন থিং ইজ the ideal time to apply for jobs বা যে বেস্ট টাইম সেটা হচ্ছে প্ল্যাব পার্ট 2 যখন পাস করছেন তখন অ্যাপ্লাই করবেন। কারণ দেখা যাচ্ছে যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার জন্য স্কোপ খুলবে। 50% অফ দ্য জব, অলমোস্ট 50% আই উড সে, তারা আগের থেকে জিএমসি রেজিস্ট্রেশন চায় যখন আপনি অ্যাপ্লাই করছেন। তো আপনি যদি শুধু প্ল্যাব পার্ট 2 করেন, জিএমসি রেজিস্ট্রেশন না থাকেন, তখন আপনার এই 50% অফ দ্য জব চলে যাচ্ছে। আদার 50% অফ জব কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এন্ড যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে প্রচুর জবস অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে আপনি যদি জিএমসি রেজিস্ট্রেশন থাকে দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর অল দ্য জব। কিছু কিছু জব আছে যাদের ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট বা আইএমজি এদের জন্য নয়, তারা লোকাল গ্রাজুয়েট চায়, তারা লোকাল যারা অলরেডি ইউকে আছে তাদেরকে চায়। তো যেটা হয় যে সেই জবগুলো একটু ক্যান্সেল হয়েছে। ইন অল আপনাকে যদি জিএমসি রেজিস্ট্রেশন থাকে ইউ ক্যান অ্যাপ্লাই ফর জবস, মোস্ট অফ দ্য জবস। আপনি যদি প্ল্যাব 2 থাকে তখন থেকে আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, রাইট? এই জিনিসটা আই থিংক ইটস কোয়াইট, মানে এই টাকার কথা বললে অ্যাকচুয়ালি সবাই এক্সাইটেড হবে। সো এখানে আমি অনেক ক্যালকুলেশন করেছি, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে ইউজুয়ালি ইউকে তে ওরা কি লেভেলটা আপনাকে এক্সপেক্ট করছে। ওরা এক্সপেক্ট করে যে আপনি ওদের দেশে ফাউন্ডেশন ইয়ার 1, যেটা হচ্ছে ইন্টার্নশিপ 1, মানে আপনার জন্য ইন্টার্নশিপ কমপ্লিশন থাকে। আপনারা এখন ইন্টার্নশিপ 1 ইয়ার পরে যে এক্সপিরিয়েন্স আপনার সেই লেভেলে ঢুকছে। এটার মানে না যে আপনি ইন্টার্নশিপ পার্ট 1 এ বা ফাউন্ডেশন ইয়ার 1 এ ঢুকতে পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু দ্যাটস হোয়াট দে এক্সপেক্ট ইন দ্য এক্সাম। আচ্ছা, তো যেটা হচ্ছে যে যদি ওদের দেশে কিন্তু ইন্টার্নশিপ 2 বছর। একটা হচ্ছে ওদের ফাউন্ডেশন ইয়ার 1 বলে, ফাউন্ডেশন ইয়ার 2, যে জিনিসটা নিয়ে আমরা এখানে বাংলাদেশে অনেক স্ট্রাইক করেছি, ওদের হচ্ছে 2 বছর, রাইট? সো ইন জেনারেল আপনি যখন ফাউন্ডেশন ইয়ার 2 হিসেবে ওখানে কাজ করবেন, আপনার স্যালারি আফটার ট্যাক্স বা সবকিছু কেটে দিলে আপনাকে
26 to 2700 মতন স্যালারি। আই থিঙ্ক ইটস ভেরি গুড। কেউ যদি জানতে চায় যে এটা কিরকম আমরা সেভিং করতে পারি, আই উড সে যে যারা সিঙ্গেল থাকছেন তারা অ্যাভারেজলি 800 পাউন্ডের মতন সেভ করছে, এবং যারা একসাথে কাপল বা ফ্যামিলি সহ যাচ্ছে 500 করে সেভ করতে পারছে। নাও দ্যাট উইল ডিপেন্ড আপনি কোন লোকেশনে কাজ করছেন। যদি লন্ডন বিগ বিগ সিটিতে কাজ করেন তখন কিন্তু এক্সপেন্স বেড়ে যেতে পারে, বাট এটা আনুমানিক আমরা এরকম আর্নিং করছি। আর যত সিনিয়র হবেন আপনার স্যালারি তত পারবেন। রাইট রাশিক, লেটস স্টার্ট দিস। আমরা এখন যেটা করব, আমরা ল্যাব পার্ট 1 এ কিছু কোয়েশ্চেন দেব। আমি চাই এখানে সবাই ইন্টারঅ্যাক্ট করুক, এই কোয়েশ্চেন সেশনগুলি আনসার করুক, রাইট? তাহলে ওকে, সো আমরা যেটা করব, আমরা কোয়েশ্চেন প্যাটার্ন জন্য রাখবো। রাশিক আছো তুমি? জি ভাই, আসি ভাই। ওকে, এন্ড ওকে, সো আরেকটা কথা হচ্ছে যে এই সেশন, এই কোয়েশ্চেন প্যাটার্ন যখন শেষ হবে তখন আমি সবার কোয়েশ্চেন আনসার করব, ঠিক আছে? সো লেটস হ্যাভ সাম পেশেন্স। আমরা একটা সময় দেবো, রাইট রাশিক? এট দ্য এন্ডে আমরা একটা সময় দেবো, ভালো অ্যামাউন্ট অফ টাইম, যাদের যেসব ডাউট আছে সেগুলো নিয়ে আমরা আনসার করব। তাহলে আমরা এখন কোয়েশ্চেনে ঢুকে গেলাম। লেটস কনসেন্ট্রেট অন দ্য স্ক্রিন। Question number 1. Question number 1 হচ্ছে, for a 46-year-old woman living in the UK complains of weight gain, constipation, sensitivity to cold. Her pulse is 50 beats per minute. What is the underlying mechanism of her condition? So আমাদের 5টা অপশন আছে। আমি চাই সবাই যেন এখানে আনসার করুক। হ্যাঁ, সবাই আমরা পার্টিসিপেট করি। সেটা হচ্ছে এখানে কোয়েশ্চেন আনসার গুলি কি কি? এখানে হচ্ছে অটো ইমিউন, ডিজেনারেটিভ, এটা কি কনজেনিটাল, এটা কি ইনফেক্টিভ, নাকি নিউট্রিশনাল? I'm expecting some answers. Right. Yes. Good. Some question. Yeah. Okay. Nutritional, autoimmune, Number 2, degenerative, nutritional, autoimmune, autoimmune. Okay. So most of them autoimmune দিকে যাচ্ছে নাকি? রাশিক কি মনে করো? রাশিক, ইউ আর দ্য হোস্ট। আমি তোমাকে কোয়েশ্চেন কিন্তু দেখাই নাই আগে, রাইট? আমি তোমাকে আনসার দিইনি। রাশিক কি মনে করো? নিউট্রিশনাল হাইপোথাইরয়েডিজম। ওকে, বলো বলো কি বলছো? নিউট্রিশনাল মনে হচ্ছে ভাই। আচ্ছা, নিউট্রিশনাল মনে হচ্ছে, রাইট। তো ইন জেনারেল রাশিক আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দেম দে আর ইন ফেভার অফ এ। কিছু কিছু ডিজেনারেটিভ হয়েছে, এন্ড দেন কয়েকজন তুমি সহ বলছো হচ্ছে নিউট্রিশনাল, রাইট? সো the answer is, let's go through the step, কারণ আপনি যখন প্রিপারেশন নেবেন ঠিক এভাবেই কিন্তু করতে হবে। তো 46-year-old woman, so she's a female, young lady comparatively, weight gain, constipation, sensitivity to cold, and bradycardia, pulse rate হচ্ছে less than 60, right? 50। তাহলে আমরা বলতে পারি এটা হাইপোথাইরয়েডিজম। এখন এটা কি অটো ইমিউন, ডিজেনারেটিভ, কনজেনিটিভ, ইনফেক্টিভ, নাকি নিউট্রিশনাল? এখন আমরা একটা একটা করে দেখি। যদি যেটা বললো রাশিক, যেটা বললো নিউট্রিশনাল, পেশেন্ট ইজ লিভিং ইন দ্য ইউকে। ইউকেতে কি আমাদের কি খাওয়া টাওয়া নিয়ে সমস্যা হয় কিনা? এখানে আমরা জানি নিউট্রিশনাল ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে একটু পপুলার, স্পেশালি হিলি এরিয়াতে সল্ট যেখানে একটু কম থাকে সেসব জায়গাতে আমাদের থাইরয়েড বা হাইপোথাইরয়েডে কিন্তু ইয়ে থাকতে পারে, বাট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ইউজুয়ালি বাংলাদেশে প্রবলেম। সো এখানকার আনসার হচ্ছে অটোইমিউন। তার কারণটা হচ্ছে ইটস ইউকে, এন্ড অটোইমিউন কন্ডিশন ইউকেতে অনেক প্রবলেম, প্রচুর অটোইমিউন কেসেস পাওয়া যায়। Why isn't it a degenerative condition? Because it's very hard to say. Degenerative হতে গেলে আপনাকে অনেক ইনভেস্টিগেশন থাকতে হবে, আপনাকে থাইরয়েড স্ক্যান করতে হবে, তারপর ওখান থেকে দেখতে হবে। কনজেনিটাল না কেন? কারণ she suddenly developed at this age. So it's an autoimmune condition. তাহলে আপনাকে যেটা করতে হবে, not common in the UK. আচ্ছা, তো যেটা হচ্ছে এখানে হচ্ছে অটোইমিউন এর আনসার অ্যাকচুয়ালি। আচ্ছা, যেটা হচ্ছে এখানে হচ্ছে ইউকে মানে নট কমন ইন দ্য ইউকে বলতে এখানে হচ্ছে অটোইমিউন ইজ দ্য আনসার, বিকজ এখানে অটোইমিউন কন্ডিশন অনেক এখানে খুব প্রমিনেন্ট। So and then signs of hypothyroidism. UK was the main key over here, which will tell you this is autoimmune. But well done, guys. You guys did well. এখন second question এ চলে যাই। Second question হচ্ছে 42-year-old obese woman came with upper abdominal pain.
She vomited several times. She has a temperature of 37.8. আমাদের দেশে Fahrenheit, this is actually spiking temperature. ঠিক আছে? এটা হচ্ছে with temperature. She is married and has 5 children. She has no previous history of surgery. Her lab result shows hemoglobin is 123, which is all right. যেটা আমাদের এখানে 123 হলে বাংলাদেশে সেটা হবে 12.3. WBC is 18.3, সেটা বাংলাদেশেও একই জিনিস. Platelet হচ্ছে 150. So platelet baseline answer. What are the options? Ectopic pregnancy, ovarian torsion, hepatitis, endometriosis, নাকি এটা cholecystitis. So let's expect some answers now. Rashik, তুমি ভালো মতন কোয়েশ্চেনটা দেখো, হ্যাঁ? Expecting some answers. এখানে ভয় পাওয়ার কিছু নাই. It's an open space. Anyone can answer. It's not a big deal. It's a learning point, right? So yeah, I'm seeing some answers. I'm really okay. There's hepatitis, dujan hepatitis, cholecystitis. Well done, guys. Aro কি আসছে দেখি আমরা. Number 5, cholecystitis, hepatitis, and cholecystitis. আচ্ছা. Rashik, enough সময় হয়েছে. Can you give me an answer? I guess cholecystitis. Cholecystitis. Okay. Let's all wait for a few answers and we can move on. So আমি শুরু করি skimming করা and let's see what happens. So first of all, 42-year-old obese woman, upper abdominal pain, right? So upper abdominal pain, right? It can be hepatitis, it can endometriosis, it can be hepatitis or cholecystitis usually, okay? She vomited several times. That can be in hepatitis, that can be in cholecystitis. She has temperature because hepatitis is inflammation, both cholecystitis is also inflammation. You can have fever. She is married and has 5 children and she has no previous history of surgery. আচ্ছা, hemoglobin normal, WBC normal, platelet normal. এই জন্য ectopic pregnancy তে আমরা যেটা জানি HELLP syndrome. So এখান থেকে কিন্তু এই blood test রেজাল্ট গুলি বলে দিচ্ছে কি হচ্ছে. Now the answer is cholecystitis. Well done, Rashik. কারণটা কি বলতে পারবা, Rashik? Why do you think it's cholecystitis? এই যে প্রিভিয়াস সার্জারি হিস্ট্রিটা নাই, যদি সার্জারি হিস্ট্রি থাকতো তাহলে আমি হেপাটাইটিসের দিকে হয়তো বা চিন্তা করতাম. Okay. Any other information? ভমিটিং আছে. Okay, well done. আর cholecystitis ওবেজ ওমেন, মানে ওবেজের ক্ষেত্রে cholecystitisটা বেশি প্রন থাকে. Right. আর কোনো কিছু না, এই কয়টা জিনিস, রাইট? এই কয়টা জিনিস আমাদেরকে বলতেছে. তো you're almost right, but remember আমরা কি পড়েছিলাম সার্জারিতে? The F's of cholecystitis: fatty, forty, fertile, আরেকটা কি, রাশিক? আচ্ছা, so আমাদের যেটা মনে হচ্ছে যে she is more than 40, she is obese, she is fatty, and then she's fertile because she's married and has 5 children. So তার বাচ্চা নিতে হচ্ছে না, she is fertile. So এই দিকে যদি আমরা দেখি, and fair complexion এখানে আসতেছে না, that was the other point. So this can tell us this is cholecystitis, right? Why not it's hepatitis? Because এখানে যে ইয়েগুলি স্টেম গুলি আমাদেরকে দিচ্ছে এগুলো কিন্তু more common towards cholecystitis because of the 4 F's, right? And then hepatitis, blood viral result এগুলো দিয়ে বের করতে হবে, still differential diagnosis. এখানে বলতে পারবো না যে this is definite, but এইভাবে যদি আমরা দেখি, this is common in more the female who is more than 40, who's an obese lady and who is fertile. So that's why this is more towards cholecystitis. And well done, অনেকজন fair answer করেছে. বাংলাদেশে যে আমরা তো সবাই fair হতে চাই নাকি? Okay, that is the answer, that is the key. So আমাদেরকে এখন পর্যন্ত যেটা বললাম, আমাদেরকে key points গুলো কিন্তু বের করতে হবে, right? Now last question, and after that আমরা question answer session চলে যাব, right? So a 20-year-old man came with intermittent diarrhea, abdominal cramps and weight loss for 6 months. After excluding gluten for 2 months from his diet, his symptoms resolved. He wants to be tested to confirm celiac disease. What is the appropriate next step?
এখানে অনেকজন মেডিকেল স্টুডেন্ট আছে, আমি সিলিয়াক ডিজিজটা একটু একটু বুঝাই এটা কি। তো সিলিয়াক ডিজিজ হচ্ছে ইটস আ প্রবলেম ইন ইওর ইন্টেস্টাইন, যেখানে গ্লুটেনের কাছে ওরা রিয়াকশন করে। ইটস নট an allergic reaction, it's not a sensitivity issue, এখানে হচ্ছে ওরা অটো ইমিউন অ্যান্টিবডি তৈরি করে against gluten free। তো অনেক গ্লুটেন খাওয়া দাওয়া আছে, ব্রেড আছে, তারপর বার্লি, হুইট, তো যেগুলো কিছু ময়দা দিয়ে এগুলো দিয়ে বানানো হলে এগুলো হচ্ছে গ্লুটেন, রাইট? সো সিলিয়াক ডিজিজে গ্লুটেনের কাছে কিন্তু সেন্সিটিভিটি বা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে না, একটা অ্যান্টিবডি ক্রিয়েট হয় against this food। সো পেশেন্টের যে সিমটমস গুলি থাকে তাদের হচ্ছে খাওয়াগুলি যদি না অ্যাবজর্ব হয় ওরা ডায়রিয়াতে এটা পরিণত হয়, প্রচন্ড পেইন হতে পারে অ্যাবডোমেনে যখন ওরা গ্লুটেন ফ্রি নিচ্ছে, এবং অনেকক্ষণ ক্রনিক্যালি যখন আপনারা ডায়রিয়া হচ্ছে, আপনি পেটে ব্যথা হচ্ছে, খাওয়া দাওয়া খাচ্ছেন না ঠিকভাবে, তখন আপনি ওয়েট লস হবে, রাইট? তার সাথে কি হতে পারে, খুব কমন একটা জিনিস সিলিয়াক ডিজিজে, বিকজ আপনি কি বারবার এরকম ডায়রিয়া হচ্ছে এন্ড দেন ওয়েট লস হচ্ছে, patient can turn into anemic, right? So anemia is also one of the important findings of celiac disease. So the question answer is only going to answer this, they're really good, তারা 3 নম্বরে অলরেডি আনসার দিয়ে দিয়েছে। সো jejunal biopsy, jejunum থেকে আমরা যে বায়োপসিটা নিচ্ছি, sweat biopsy, tissue transglutaminase antibody, stool sample, এবং আরেকটা হচ্ছে reintroduced to gluten diet, রাইট? রাশিক কি মনে করো? অ্যান্সার 3, টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি অথবা আপনার ওই এন্ডোমাইসাল অ্যান্টিবডি চেক করা হয় সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে। রাইট। হোয়াট ইজ দ্য মোস্ট ডেফিনিটিভ ডায়াগনোসিস, কনফার্মেটরি ডায়াগনোসিস কোনটা? টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি, এটাই সিলিয়াক ডিজিজের জন্য ডায়াগনস্টিক। সবচেয়ে এটা হচ্ছে অ্যান্টিবডি দেখাবে, বাট মনে রাখবা বায়োপসি গিভস ইউ দ্য এক্সাক্ট রেজাল্ট, বায়োপসি ইজ দ্য এন্ড ওয়ান, কারণ যে কোনো কিছু টিস্যু স্যাম্পল উইল টেল আস দিস ইজ দ্য কনফার্মেশন। তো প্রথমে যেটা করব আমরা অ্যান্টিবডি করব, অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে তখন আমরা বায়োপসি দিকে যাব। সো এখন he wants to be tested for confirmed celiac disease. The answer unfortunately কেউ আনসার করতে পারে নাই, এটা আনসার হচ্ছে reintroduce gluten diet। যদি আমরা কোয়েশ্চেনের দিকে যাই, যদি আমরা দেখি যে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আমরা আবার কোয়েশ্চেনের রিভিজিট করি। 20-year men intermittent diarrhea নিয়ে আসলো, abdominal cramp, weight loss for 6 months, সে গ্লুটেন ডায়েট বন্ধ করলো 2 মাস ফ্রম হিজ ডায়েট, কারণ তার পেটে সমস্যা হচ্ছে। 2 মাস বন্ধ করার পরে সে তার জিপির কাছে গিয়েছে যে আমার মনে হয় আমার গ্লুটেন ইনটলারেন্স আছে, গ্লুটেন ইনটলারেন্স না, আমার গ্লুটেনের সাথে সমস্যা হচ্ছে, আমি কনফার্ম করতে চাই সিলিয়াক ডিজিজ, বা জিপি কনফার্ম করতে চাই এটা সিলিয়াক ডিজিজ কিনা। যারা গ্লুটেন খাচ্ছে না তাদের কি সিলিয়াক ডিজিজের যে সিমটম গুলো সেটা হবে? রাশিক কি মনে করো? না, হবে না ভাই। এক্স্যাক্টলি, গ্লুটেন থেকে দূর থাকলে এই সিমটমস গুলি হবে না। সো দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ, কারণ সে অলরেডি 2 মাস বন্ধ করে দিয়েছে, তাকে রিইন্ট্রোডিউস করতে হবে গ্লুটেন ডায়েট, রাইট? সো জিনিসটা হচ্ছে যে কোয়েশ্চেন গুলি কিন্তু এরকমই, আমরা আনসারটা জানি কিন্তু ওরা কিন্তু চাচ্ছে একটা জিনিস, এই জিনিসগুলিতে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, রাইট? সো দিস ইজ প্রিটি মাচ ইট ফ্রম দ্য কোয়েশ্চেনস দেন। ইয়া, আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে হি ওয়ান্টস টু বি টেস্টেড, আই নো, বাট সে গ্লুটেন ছাড়া থাকলে তাকে কিন্তু গ্লুটেন অ্যান্টিবডিও আপনার ওইভাবে পজিটিভ হবে, বিকজ ইটস রিঅ্যাকশন টু গ্লুটেন। সো 2 মাস, 6 মাস, 1 বছর যদি না থাকে তখন কিন্তু আপনার যে ভিতরের যে ইন্টেস্টাইন বা যে ইয়েগুলি আছে ওরা কিন্তু রিঅ্যাকশন করবে। সো দ্য নেক্সট স্টেপ ইজ ইউ স্টার্ট দ্য গ্লুটেন ডায়েট, তাহলে ইনফ্লামেশনের যে প্রসেসটা ওটা তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। সো দ্যাটস ওয়াই দ্যাটস দি আনসার। আচ্ছা, সো is excellent. So আমরা এখন কোয়েশ্চেন প্যাটার্নে চলে যাব। এখন মানুষজনের কোয়েশ্চেন করছে, রাশিক লেটস হেল্প ইচ আদার। এখানে একজন কোয়েশ্চেন করছে, এখন সবাই আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারেন। সো একজন কোয়েশ্চেন করছে, থ্যাংক ইউ সো মাচ, অ্যামেজিং, থ্যাংক ইউ, is accent important and how to develop accent? আচ্ছা, accent is not important at all. যখন আপনি ইউকেতে আসবেন you will be surprised যে you will be surprised যে এখানে কত ধরনের লোক আসছে, রাইট? তাহলে যেটা হচ্ছে সবার কিন্তু অ্যাকসেন্ট যেভাবে আছে সেভাবে আছে,
কিন্তু আপনাকে ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে। আপনাকে গ্রামার 100% জানা লাগবে না, বাট অ্যাটলিস্ট দ্য কমিউনিকেশনটা যেন আপনি বলতে পারেন, যদি এমন না হয় যে আপনি যেন বলতেই পারছেন, রাইট? তো আপনি আপনার যেভাবে আপনি ইংলিশ বলছেন সেভাবেই বলবেন। অ্যাকসেন্ট এত ইম্পর্টেন্ট না, হোয়াটস ইম্পর্টেন্ট আপনি যেন ফ্লুয়েন্সিটা থাকে। যখন আমরা অস্পি দিচ্ছি তখন কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু ধরেন পেশেন্টের সাথে কথা বলছি। এখন আমরা যদি ধরেন অ্যাজ আ ডক্টর আপনি যদি পেশেন্টের সামনে যে ঘাবড়িয়ে যান, ফর এক্সাম্পল আপনি যদি বলেন আচ্ছা তো মানে কি সমস্যা আছে, রাইট, হোয়াট ব্রিংস ইউ টু দ্য হসপিটাল, এখন সে যদি বলে যে আই হ্যাভ পেইন ইন মাই অ্যাবডোমেন বা টামি বলে ওরা, তখন কি করতে হচ্ছে, তখন যদি আপনি বলেন হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন, আমি কি ফিভারের কথা জিজ্ঞাসা করবো, ইফ ইউ ডু দ্যাট ইন ফ্রন্ট অফ পেশেন্ট, আপনি কিন্তু তখন কিন্তু আপনার কনফিডেন্স ডাউন করছে এন্ড পেশেন্টের যে ইমপ্রেশন থাকবে সেটা কিন্তু খারাপ হচ্ছে। সো দ্যাটস ওয়াই ফ্লুয়েন্সিটা ইজ ইম্পর্টেন্ট। আপনি যত ফ্লুয়েন্ট থাকবেন তত মার্কিং বেটার থাকবে, রাইট? So let's move on to the second question. Since he's avoiding taking gluten for 2 months, did you know that আমরা bilious atrophy elongation crips এর কোনো এভিডেন্স পাবো না? পেতে পারি, বাট এখানে যে জিনিসটা হচ্ছে আমরা অ্যাক্টিভ ইনফরমেশন পাবো না। পেতে পারি যে থাকতে পারে লং লাস্টিং, বাট বিকজ this is because what happens, let me explain a simple term যদি আমরা বলি, যদি আমরা সিলিয়াক ডিজিজ দেখি, আমরা গ্লুটেন দিলে তার পেটে সমস্যা হচ্ছে, গ্লুটেন না খেলে তার পেটে সমস্যা হচ্ছে না। সো সে যদি অনেকদিন গ্লুটেন না খেয়ে থাকে তো ইটস আ প্রসেস যেটা যেটা আপনার গ্লুটেনের এগেইনস্টে অ্যান্টিবডি ক্রিয়েট করবে এন্ড রিঅ্যাকশন হবে only when you're taking gluten. This is the only treatment for celiac disease. So if you're not taking it, the inflammation won't be there. So there is no point of testing. So that's why most likely on biopsy you're not going to get any results. And because এই দেশে সিস্টেম হচ্ছে you have to take it step by step. এখানে ডাইরেক্টলি বায়োপসিতে যাবে না, ওরা প্রথমে সিলিয়াক ডিজিজের জন্য স্ক্রিনিং করবে, সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট করবে। অ্যান্টিবডি যদি পজিটিভ হয় কেবলমাত্র তার সেই সময় ওরা হচ্ছে বায়োপসি জন্য যাবে। দিস ইজ ওয়ান অফ দ্য থিং। আনলেস দি আদার থিং ইজ যদি খুব সাসপেশন থাকে, মাঝে মাঝে অ্যান্টিবডি নেগেটিভ হতে পারে, খুব সাসপেশন থাকলে তখন ওরা মনে করবে যে না, আই উইল স্টিল ওয়ান্ট টু গো ফর বায়োপসি। So these are the two options. That's why you need to reintroduce the diet. You need to be in the symptom in order to be tested. Okay. রাশিক, আমি কোনো কোয়েশ্চেন মিস করছি কিনা? ভাই আগের সেশনে একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো। কোশ্চেনটার থিমটা এরকম ছিল যে ইন্টার্নের সময় প্ল্যাব পার্ট 1 এ বসা যাবে কিনা, নাকি আপনার ইন্টার্ন শেষ করে বসাটা ভালো হবে? রাইট রাইট, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আমি বলবো যে ইন্টার্নশিপের সময় ইউ স্টার্ট প্রিপেয়ারিং। ইন্টার্নশিপের শেষের দিকে ইজ দ্য বেস্ট টাইম, শেষের দিকে ইজ দ্য বেস্ট টাইম। এন্ড কোয়েশ্চেনের যে এটা ছিল সেটাকে আমরা দিতে পারবো কিনা, আমি বলেছিলাম যে রিকোয়ারমেন্ট ফর সিটিং ফর প্ল্যাব 1 ইজ ইউ হ্যাভ টু পাস ইউর এমবিবিএস। ওয়ান্স ইউ পাস ইউর এমবিবিএস, তুমি ইন্টার্নশিপ করো কি না করো, ইউ ক্যান স্টিল সিট ফর প্ল্যাব। প্ল্যাবের পরে ওরা যেটা চায় জিএমসি রেজিস্ট্রেশনের সময়, ওরা চায় ইন্টার্নশিপ সার্টিফিকেট। সবাই যে ইন্টার্নশিপ করেছে তা কিন্তু না। দিস ইজ নট 100% রিকোয়ার্ড, বা ওরা হাউস জব করতে পারছে না কোনো একটা কারণে, তখন জিএমসি কিছু কনসিডারেশন করতে পারে, বাট ফর দ্যাট ইউ নিড সাম প্রুফ। সব তো আমারই কলিগ আছে যে ইন্টার্নশিপ করে নাই, সে কিন্তু এখানে F1 বা ওদের ইন্টার্নশিপ লেভেল 1 এ এসে কাজ করেছে। সো এটা সম্ভব। So once you have MBBS certificate, you can sit for lab and you can almost get your GMC registration as well. I hope আমি আনসারটা কোয়েশ্চেনটা আনসার করতে পেরেছি রাশিক। জি ভাই। Okay. The other thing is how to develop vocabulary, sometimes feeling low. Acha, it's not okay, how to develop, right? Vocabulary, I mean, কোনো কিছুতেই যত প্র্যাকটিস হবে তত বেটার হবে। ইনফ্যাক্ট আমি এই প্রেজেন্টেশন দিয়েছি, আমি অনেক এগুলো কম করেছি কম্পারেটিভলি, রিজন ছিল আমি অনেক প্র্যাকটিস করেছি। সো whenever you practice too much, it will always be helpful. আপনি তত স্ট্রেংথ ডেভেলপ করবেন। প্র্যাকটিস করার ওয়েজ কি কি? ওয়েজ হচ্ছে যে যারা এখন অনেকজন ক্লাব দিচ্ছে, আপনাদের কলিগ যদি কেউ একসাথে ক্লাব দেয় তো তাদেরকে আপনারা রেকমেন্ড করবেন আমরা সবসময় ইংলিশে কথা বলবো। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি ইংলিশ মুভিজ দেখতে পারেন, একটি সিরিজ দেখতে পারেন, যেগুলো একটু ইজিয়ার সেগুলো ক্যাচ আপ করতে পারেন। এন্ড যেটা হবে যে ওরা অনেক ধরনের কথা বলবে ক্যাপশন সহ, যদি আমরা নেটফ্লিক্স বা এগুলো যদি দেখি, যেটা হবে কি আপনি দেখছেন যে ওরা যেটা বলছে অনেক সময় ওই ইংলিশটা না জানতে পারেন, সাথে সাথে গো এন্ড টেস্ট
go on Google and see what it is. So that is one way of developing vocabulary. English vocabulary অনেক, এমনি তো বই আছে, আইএলটিএস এর সময় আপনি ভোকাবুলারি প্র্যাকটিস করতে হচ্ছে, কারণ আপনাকে অনেক ওয়ার্ডকে বা ওয়েটি তো আপনার প্র্যাকটিস করতে হচ্ছে, অনেক ওয়ার্ডকে যদি বারবার রিপিট আসে আপনাকে ওটা চেঞ্জ করে অন্য সিনোনিম যেটা আমরা বলি সেটাকে কিন্তু কনভার্ট করতে হচ্ছে। সো দিস আর দ্য ওয়ে ইউ ডেভেলপ ভোকাবুলারি। বাট ভোকাবুলারি ইনক্রিজ করার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস, নাম্বার ওয়ান, আপনার সারাউন্ডিংটা যেন ইংলিশ ব্যাকগ্রাউন্ড হলে বেটার হয়, এবং বুকস আছে এগুলো করার জন্য, এবং ইংলিশ মুভি বা ইংলিশ যদি কোনো সিরিজ দেখি সেটা উইল হেল্প আস। রাশিক, আমি কোনো কোয়েশ্চেন মিস করেছি মাঝখানে? জি ভাই, কয়েকটা কোশ্চেন মিস হয়েছে। না, ওকে, বলো কি কি কোয়েশ্চেন ছিল। একজন কোশ্চেন করছে, ইজ দেয়ার এনি চান্স ইন বেসিক সাবজেক্ট ইন ইউকে? Right, that is a very good question. So basic science এখানে যেটা হচ্ছে যে বেসিক সায়েন্স বলতে মানে এমএসসি মাস্টার্স করা, পোস্ট গ্রাজুয়েশন করা বেসিক্যালি। তো যেটা হচ্ছে যে এই দেশে সারপ্রাইজিংলি প্রচুর অপরচুনিটি আছে। ল্যাব দিয়ে আসলে আপনি ক্লিনিক্যালি এখানে কাজ করতে পারছেন, তারপরে যদি মনে হয় যে আমি ক্লিনিক্যালি কাজ করবো না কিন্তু আমি বেসিক সাবজেক্টে আগাতে চাই, অনেক পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিজ আছে। এটার জন্য আপনাকে প্ল্যাব দিতে হবে না, কিন্তু আপনাকে ইংলিশ টেস্ট দিতে হবে, আর ওটার স্কোর ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করবে। ইউজুয়ালি স্কোরটা, আমি যে স্কোরটা আলাপ করেছি ইউজুয়ালি সেটা হয়। তো সেটার জন্য কি করতে হবে, আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল আপনি যদি অ্যানাটমির উপরে পোস্ট গ্রাজুয়েশন করতে চান, মাস্টার্স করতে চান, পিএইচডি করতে চান, then you have to go on Google, you have to type in যে UK University Anatomy or Basic Medical Science, দিলে আপনাকে অনেক অপশনস দেবে, অনেক ইউনিভার্সিটিতে এরকম অপশনস আছে। So you can do it, you don't have to go through plan. আর the other thing is, আমি এটার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, সারপ্রাইজিংলি ইউকে তে ক্লিনিক্যাল সাবজেক্টের উপরে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন হয়। তা আপনি কিন্তু ধরেন ফর এক্সাম্পল রিউমাটোলজি বা এন্ডোক্রাইন বা রেসপিরেটরি মেডিসিন বা গ্যাস্ট্রোএন্টারোলজি, রাইট, এগুলোর উপরে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করতে পারবেন, পোস্ট গ্রাজুয়েশন করতে পারবেন, মাস্টার্স করতে পারবেন, পিএইচডি করতে পারবেন, রিসার্চ করতে পারবেন। তো ক্লিনিক্যাল সাবজেক্টেরও কিন্তু আপনি কিন্তু স্টাডিজ, যদি রিসার্চ বেসের দিকে যেতে চান, আপনি যদি ওগুলোর দিকে যেতে চান, এগুলো করতে হবে। বাট ইউকে তে ধরেন আপনি বেসিক সাবজেক্ট যারা করে তাদের মেইন এইমটা কি, তারা হচ্ছে টিচার হবে, ইফ আই এম নট রং। তাহলে যেটা হবে কি, যে টিচিং করতে হলে এখানে কিন্তু আপনাকে টিচিং এর ডিগ্রি থাকতে হবে। ইউকে তে যে নিয়মটা, ইউকে তে যে কোনো প্রফেশনে, সেটা ক্লিনিক্যাল সায়েন্স হোক, সেটা জেনারেল টিচিং হোক, আপনি স্কুলে পড়াতে চান, আপনাকে পোস্ট গ্রাজুয়েশন টিচিং যে কোর্সটা আছে পিজিসিই বলে, সেটা কমপ্লিট করতে হবে। যদি আপনি অ্যানাটমি ধরেন পোস্ট গ্রাজুয়েশন শেষ করলেন, এন্ড দ্যাট প্রুভস যে ইউ আর এলিজিবল টু টিচ, কিন্তু আপনাকে মেডিকেল এডুকেশন বা ক্লিনিক্যাল এডুকেশনের উপরে টিচিং যে ট্রেনিং পোস্ট গ্রাজুয়েশন আছে বা পিজিসিই, সেটা কমপ্লিট করতে হবে, রাইট? ওইটা যখন কমপ্লিট থাকবে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর টিচিং। ওকে, আই হোপ আই আনসার্ড ইয়োর কোয়েশ্চেন। রাশিক, কিছু মিস করে আমি, আই ক্যান সি সাম কোয়েশ্চেন। I got band 7 in IELTS. How do I improve my score? Right. আমি IELTS এর সেকশনে এখানে আমি এটা নিয়ে কথা বলবো। এখানে কারণ অনেক কোয়েশ্চেন থাকবে, দেন এটা ভালো করে আমি আইএলটিএস বা ওইটি নিয়ে যখন কথা বলবো তখন আমি কথা বলবো। সো the only thing I can say is that if যদি আপনি 7 পেয়ে থাকেন, the only thing is you need to practice and practice smart. প্রত্যেকটা এক্সাম practice smart. See what they're asking, see what is your weakness. যেমন আমার উইকনেস ছিল রাইটিং, আমি কিন্তু প্রচুর রাইটিং প্র্যাকটিস করেছি, right? So find your weaknesses and practice that section more and more. You go to Google, you'll find a lot of information. You go to coaching or teaching institution, ওরা কিন্তু আপনাদেরকে গাইড করবে যে এই সেশনটা কিভাবে করলে বেটার হয়। কারণ আইএলটিএস এ যে একটা বড় ভুল আছে, যেটা আমরা মনে করি যে রাইটিং এর সেকশন, ফর এক্সাম্পল যদি আমি কথা বলি, আমাদেরকে রাইটিং লিখতে হবে, আমাদেরকে একদম আমরা যেভাবে এসএসসি এইচএসসি তে একদম চরম ভাবে ইন্ট্রোডাকশন কনক্লুশন লিখেছি, সেটা কিন্তু ওরা চাচ্ছে না। ওরা কি কিছু জিনিসপত্র চায়, আপনাকে সেটা লিখতে হবে। ইনফ্যাক্ট এই জিনিসটা প্রত্যেকটা স্টেপের জন্য একই। যখন আপনি রিডিং করবেন, রিডিং এ কিন্তু আলটিমেটলি আপনাকে যেটা চায়, ওরা চায় না হোয়াট ইজ আ লজিক্যাল আনসার, ওরা চায় এই কোয়েশ্চেনটা ওই প্যারাগ্রাফে কি কি হচ্ছে, রাইট? আই হোপ দ্যাট আনসার দি কোয়েশ্চেন। কিন্তু and also at the same time
কেউ যদি ভালো জানে ইংলিশে সেটাতে টেস্ট করাতে পারবেন, তাকে দিয়ে টেস্ট করান, see how much you're doing. So number one, find your weakness, practice practice practice, try to find out why you are doing wrong. এটার জন্য you need to check ইনস্টিটিউশনে করতে পারেন, ফ্রেন্ড যারা আছে ভালো তাদের সাথে করতে পারেন। এবং আমরা কিন্তু এডবেজে কিন্তু যে আমার যে ইনস্টিটিউশনটা আছে, আমি যেখানকার এডবেজ ওইটি তে ডিরেক্টর, আমরা কিন্তু IELTS ও আছে। তো আপনি যদি ওখানে যেতে চান, ওখানে ইউ ক্যান গেট হেল্প, ওখানে মক্স আছে, ওখানে আমরা রিভিউ করি। যদি ওইটি করেন দেন উই ডু দ্য সেম থিং, আমরা মক্স করি, আমরা স্টুডেন্টদেরকে বলি যে দিস ইজ হোয়াট ইউ শুড ডু। সো ইউ ক্যান গো আইদার থ্রু ইনস্টিটিউশন, ইউ ক্যান টেল ওয়ান অফ ইউর ফ্রেন্ড টু চেক ইউর থিং ফর ইউ, রাইট? সো I hope that answers your question. কিন্তু IELTS সেকশনটা করলে I want you to join. আমি ওখানে in depth techniques and all those things আমি আলাপ করব, so that might help you. Right. Bhaiya, when is it ideal time to start PLAB preparation? How second year, third year, fourth year medical students should develop least amount of time to go to the UK after internship? Right. So এই কোয়েশ্চনটা আমি already answer করেছি. So I would say যারা medical students, irrespective তারা ফিফথ ইয়ার হোক, ফাইনাল ইয়ার হোক, রাশিক তুমি তো ফিফথ ইয়ার, রাইট? জি ভাই। ইয়া, সো এটা এই জিনিসটা তোমার জন্য। আই উডন্ট সাজেস্ট যে এখনই প্ল্যাব নিয়ে মাতামাতি করা দরকার আছে। যখন অ্যাকচুয়ালি আপনি এমবিবিএস পাস করেছেন এন্ড when you determine যে আমি এই সময় দিব, ওই সময়টা দিলে বেটার হয়। কারণ প্ল্যাব পার্ট 1 এর প্রিপারেশন, honestly speaking, I would say 2 to 3 months, sometimes it can take 6 months, and the people to people vary করে। বাট এই এক্সাম 1 বছর 2 বছরের জন্য নয়। সো আই উড সাজেস্ট যে আপনারা এমবিবিএস এর উপরে ফোকাস করেন, বিকজ ওটা পাস না করতে পারলে ইউ ক্যান্ট সিট ফর প্ল্যাব পার্ট 1। সো ফোকাস অন ইওর কারিকুলাম। এট দ্য সেম টাইম যখন ওটা শেষ হবে and you're ready for sitting for PLAB part 1, then you focus on PLAB part 1. টিপস কি হতে পারে? যারা স্পেশালি ফাইনাল ইয়ার এবং যারা ইন্টার্নশিপ করছে, আমি যেটা বলবো যে প্র্যাকটিস আ লট অফ ক্যানুলা, প্র্যাকটিস আ লট অফ ব্লাড টেকিং ফ্রম দ্য পেশেন্ট, মানে ভিনা পাংচার, এগুলা করুন। এই প্র্যাকটিক্যাল স্কিলস যত বেটার হবে, ইউকেতে এসে কিন্তু আইএলটিপি এগুলো করতে হবে। ইভেন আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, আমি ক্যানুলা একবার করেছি, 2বার করেছি ইন্টার্নশিপের সময়, মেডিকেল লাইফে এত করিনি। আমি ব্লাডসও ওরকম ভাবে নিইনি। আমি কিন্তু ইউকেতে এসে আমি কিন্তু ধাক্কা খেতে হয়েছে, বিকজ এখানকার যে জিনিসটা হচ্ছে নার্সেসরা করে, মাঝে মাঝে করে না। সো আই উড সে যে এই জিনিসগুলো যদি আমরা ডেভেলপ করি, দিস উইল হেল্প। আর যারা সার্জিক্যালে যেতে চায় তাদেরকে সার্জিক্যাল ওসব কিছু যদি ইমপ্রুভ করে, সো দিস উইল হেল্প। সো প্র্যাকটিক্যাল স্কিলস গুলি এখানে অনেক ভ্যালু করা হয়। ইউ ক্যান ইমপ্রুভ ইয়ার প্র্যাকটিক্যাল স্কিলস, কিন্তু আমি বলবো না প্ল্যাব 1 এর জন্য এখন পড়াটা ইজ নিডেড। রাশিক, বুঝা গেল? জি ভাই। তাহলে আমি আগে থেকে কিছু কোশ্চেন মিস হইছে ভাই। হ্যাঁ বলো। একজন কোশ্চেন করছে, আই এম ইন্টারেস্টেড ইন FRCA, সো ইজ ইট নেসেসারি ফর মি টু গিভ প্ল্যাব? Okay, so FRC হচ্ছে it's if I'm not wrong, it's anesthesia, isn't it? Anesthesiology. তো যেটা হচ্ছে এখানকার অনেক ট্রেনিং স্কোপস আছে, সেটা নিয়ে আলাপ করলে অ্যাকচুয়ালি আলাদা একটা সেশন করা হচ্ছে। তো অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টে যদি আপনি যেটা, FRCA মানে হচ্ছে ইউর স্পেসিফিক ইনটু অ্যানেস্থেসিয়া। সো হাউ ইট ওয়ার্কস ইন দ্য ইউকে তে ইন জেনারেল সবাইকে 2 বছর ইন্টার্নশিপ করতে হবে, ফাউন্ডেশন ইয়ার 1, ফাউন্ডেশন ইয়ার 2। তারপরে হচ্ছে ইউ হ্যাভ টু চুজ ইউর স্পেশালিটি। আপনি কি জিপিতে যাবেন, মেডিসিনে যাবেন, সার্জারিতে যাবেন, নাকি আপনি হচ্ছে ইমার্জেন্সি মেডিসিনে যাবেন। অ্যানেস্থেসিয়াতে যে পাথওয়েটা, সেটা হচ্ছে ওরা এই পাথওয়েটাকে বলে ACCS। এটা হচ্ছে এই দেশে হচ্ছে কোর ট্রেনিং হয় ফাউন্ডেশন ইয়ার পরে, দেন আপনি স্পেশালাইজ ট্রেনিং এ ঢুকবেন। কোর ট্রেনিং কিরকম? একটা এক্সাম্পল, FCPS পার্ট 1, FCPS পার্ট 2, বা এমডি ফেজ A, এমডি ফেজ B। এমডি ফেজ A বা FCPS পার্ট 1 অ্যাকচুয়ালি কি হয়? আপনি তো স্পেশালাইজ, ধরেন আপনি মেডিসিনে করলেন, আমি কার্ডিওলজিস্ট হতে চাই, আপনি তো কার্ডিওলজিতে ঢুকছেন না। যেটা হচ্ছে আপনাকে পার্ট 1 বা ফেজ এ আপনাকে মেডিসিনে জেনারেলি আপনাকে সরি ফর দ্য ইন্টারাপশন, আপনাকে জেনারেল যেসব মেডিসিন ওয়ার্ড আছে সব জায়গায় কিন্তু প্লেসমেন্ট করতে হচ্ছে ফেজ এ তে এবং পার্ট 1 এ, রাইট? দেন ফেজ বি তে যে আপনার স্পেশালাইজ কার্ডিওলজিতে আপনাকে থাকতে হচ্ছে। এখানকার সিস্টেমটা, এই ফেজ এ বা পার্ট 1 হচ্ছে কোর ট্রেনিং। যারা অ্যানেস্থেসিয়াতে ঢুকতে চায় তাদেরকে ACCS পাথওয়ে, ইট ইনক্লুডস ইমার্জেন্সি মেডিসিন, ইট ইনক্লুডস অ্যানেস্থেসিওলজি, আর একটা হচ্ছে ITU অ্যাজ ওয়েল, and acute medicine মানে ইন্টারনাল মেডিসিন, ইটস নট জেনারেল মেডিসিন। তো এই কয়েকটা পাথওয়েতে ACCS পাথওয়েতে যেতে হয়, কোর ট্রেনিং করতে হয়। কিন্তু
কেউ যদি চায় যে না আমার এনাফ এক্সপিরিয়েন্স আছে, আমি ডাইরেক্টলি কোড ট্রেনিং বাদ দিয়ে আমি স্পেশালাইজ অ্যানেস্থেসিয়াতে যেতে চাই, তাহলে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্ল্যাব দিলে যেটা হয়, এবং আপনি যদি বাংলাদেশে অ্যাজ ফার অ্যাজ আই নো এফসিপিএস ওরা ভ্যালু করে নাকি এমডি করে, আমি ভুলে গেছি কোনটা করে, যে কোনো একটা ওরা ভ্যালু করে ডিগ্রিটা, ওটা যদি থাকে এবং আপনি যদি প্ল্যাব কমপ্লিট করেন, দেন ইউ ক্যান ডাইরেক্টলি ট্রাই টু এন্টার দ্য স্পেশাল দ্য ট্রেনিং ফর অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, সো এফআরসিএ করতে গেলে প্ল্যাবের রুটে করলে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। দ্যাট ইজ ওয়ান অফ দ্য পাথওয়ে দ্যাট আই নো। আমার অ্যাপ্রোতে যখন আমি কাজ করেছিলাম, একটা আপু উনি অ্যানেস্থেসিয়াতে ছিল, উনি প্ল্যাব দিয়েছে বিকজ শি গট এক্সামটেড ফ্রম গোয়িং থ্রু কোড ট্রেনিং, উনি ডাইরেক্টলি এফআরসিএ তে অ্যাপ্লাই করতে পারবে। সো দিস ইজ হোয়াট আই নো, রাইট? এন্ড আমি চেষ্টা করবো অ্যানেস্থেসিয়ার ব্যাপারটা, অ্যাকচুয়ালি অনেকজন এই জিনিসটা জানতে চেয়েছে, আমি আরো ইন ডেপথে জানাবো এটা নিয়ে পরে একটা সেশন, রাইট? রাশিক, আর কোনো কোয়েশ্চেন জি তোমার ভাই, পক্ষ থেকে? হ্যাঁ, which one is comparatively easy, USMLE or PLAB? all right, so this is a very it's a আমি সরি আমি হাসলাম কেন এই জিনিসটা, অ্যাকচুয়ালি আই এম অলসো ইনভলভড। আমি প্রথমে ইউএসএমএল আমি দেওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আমার ইউএসএমএল ভালো আইডিয়া আছে। Obviously USML is very difficult. It's very difficult, it's very time consuming. That is way easier. I have seen যারা ডুয়েল দুইটা এক্সাম দিয়েছে, so I've heard from them, এবং আমিও যখন স্টাডি ম্যাটেরিয়াল দেখেছি, কারণ একটা জিনিস চিন্তা করলে হয় না যে আমরা প্ল্যাব পার্ট 1 এর জন্য আমাদের 2 থেকে 3 মাস, ম্যাক্সিমাম 6 মাস, আমি 2 মাস সময় নিয়েছিলাম, 2 মাস সময় নিয়েছিলাম, রাইট? ওয়েরাজ আপনি কাউকে শুনবেন না USMLE স্টেপ 1 মিনিমাম 6 মাস না করে দেন, usually 8 months to 1 year. So obviously we can understand USMLE is very difficult because USMLE তে ফোকাস থাকে কিন্তু আপনার বেসিক সাবজেক্ট, স্পেশালি স্টেপ 1, কিন্তু প্ল্যাবে ফোকাস থাকে ক্লিনিক্যাল এক্সাম। কারণ এই দেশের কারিকুলাম, এই দেশের মেডিকেল স্টুডেন্টকে যখন আমি পড়ানো শুরু করলাম, আমি ওদেরকে দেখলাম যে ওদের কারিকুলাম এমফাসাইজ করে মেইনলি অন ক্লিনিক্যাল। সো কোয়েশ্চেন বেস হচ্ছে ক্লিনিক্যাল কোয়েশ্চেন, বেসিক এত ওরা এত ইনডেপথে যায় না। সো अगेन USMLE is way difficult than PLAB. Rashik? Will UKMLE be similar to PLAB? All right, so this is another question. So basically UKMLE যেটা ওরা করতে চাচ্ছে, প্ল্যাব হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য, রাইট? আর ও এই দেশের প্রফ আছে, এই দেশের প্রফ ওদের কিন্তু ডিগ্রি নামটা এমবিবিএস সিএইচ অর সামথিং, ইটস ডিফারেন্ট টু প্ল্যাব। ওদের এক্সামটা আর আমাদের এক্সাম কিন্তু দুইটা আলাদা। ইউকেএমএলই ওরা একসাথে মেডিকেল স্টুডেন্টদের জন্য করবে, ইউকে মেডিকেল স্টুডেন্ট এন্ড ফর আস এজ ওয়েল। সো এখনো পর্যন্ত যে ডেট দিল সেটা হচ্ছে 2024। হাউএভার, ইজ ইট গোইং টু বি ডিফিকাল্ট? আমি যতটুকু রিসার্চ করেছি, ওরা বলেছে এখানে আরো জাজমেন্ট, সিচুয়েশনাল জাজমেন্টাল জিনিসপত্র ঢোকাবে, যেটা অলরেডি আছে। ওরা জিনিসটা যেটা বলছে যে ওরা ইউএসএমএল এর আশেপাশে করবে, কিন্তু আমি যতটুকু বিলিভ করি এত ডিফিকাল্ট করবে না, বিকজ আপনি যেটা আমি বললাম যে এই দেশের মেডিকেল যে টিচিংটা বা মেডিকেল ক্যারিয়ারের যে মেইন স্কোপটা, ওরা চায় যেন ক্লিনিক্যালি ওরা স্ট্রং থাকে, রাইট? ফর এক্সাম্পল ওরা কিন্তু চায় যে প্র্যাকটিক্যাল স্কিলস গুলো না থাকে, ওরা চায় ডক্টর যেন ক্যানুলা ক্যাথেটার, মানে ক্যানুলা ক্যাথেটার তো আমরা সবাই পারি, কিন্তু ক্যানুলা, ব্লাড টেকিং, এগুলো প্র্যাকটিক্যাল স্কিলস ইজ মাস্ট। ওয়ারেজ ইন ইউএস বা বাংলাদেশে আমাদের কিন্তু ক্যানুলা, তারপর ব্লাড নিয়ে এগুলো কিন্তু করতে হয় না। সো এখানে ওরা ক্লিনিক্যালি এমফাসাইজ করে, রাইট? আই ডোন্ট থিঙ্ক পার্সোনালি ইট উইল মেক আ হিউজ ডিফারেন্স, বাট অবভিয়াসলি ওরা যেটা বলছে ল্যাবের এখন যে ক্লিনিক্যাল যে এক্সামটা, ওখান থেকে comparatively difficult হবে। It will be difficult, however, এটা এখন বলা যাচ্ছে না বিকজ এখনো কোনো কনফার্মেশন নেই, বা কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে কোনো স্যাম্পল কোয়েশ্চেন আমাদের কাছে না, সেটা বলাটা একটু টাফ। রাশিক? একজন কোশ্চেন করছে, I got band 7 in IELTS, how do I improve my score? আমি ওটা ধরেছি। Are you talking about তালেহা ইকবাল? হ্যাঁ ভাই, তাহলে আপনি এখন এরপর থেকে সো আরেকজন বলছে ভাইয়া ওই কলেজে কি বাংলাদেশ who didn't do internship and join from F1. Yes, আমি এটা আনসার করেছি অলরেডি, রাইট? যে you can join as foundation year 1 training, even যারা ইন্টার্নশিপ করেছে তারাও যদি বলে যে না আমি ফাউন্ডেশন ইয়ার 2 তে কনফিডেন্ট না, আমি ফাউন্ডেশন ইয়ার 1 এ করতে চাই, which is a good decision because you get আপনি used to হতে হয়।
they can do it. This is possible. Right. Next question is any chance in basic subject to cover করেছি? Thank you so much. Is it necessary to give lab to sit? It answer করেছি. Is there any chance in physiology MPhil in the UK? This is similar to post graduation. Obviously, there's a lot of chances. Physiology বলেন, clinical subject বলেন, মানে যে কোনো কিছু basic clinical subject সব কিছুতে there's a lot of opportunity. I've answered this already. Bhaiya, do you have any suggestion for increasing score in writing and biology? Because I see a lot of examining from here. I cannot bring the proper score in this particular segment. আমি ওইটা নিয়ে এটা বলেছিলাম, আমি in depth আলাপ করব এবং এটা নিয়ে actually আমি already explain করেছি. So I think you use these tricks and then ওইটা নিয়ে আলাদা session করব, তখন এটাতে in depth I can give you some suggestion that I think can help. How much cost needed for PLAB 2? So PLAB 2, যদি আমরা যাই, so if you see on the screen, it's costing around 875 এখন বর্তমানে. So এটা আনুমানিক 90,000 and plus. Right. Can you give an estimation of minimum to maximum expenses one would have to pay for the entire PLAB journey, including IELTS, OET, PLAB, coaching, exam fees, living, via teacher? So overall আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে আপনারা অনেক ব্লগে যেটা দেখবেন, এখানে যদি আপনার সবকিছু ডিপেন্ডেন্ট হন, মানে আপনি যদি এই দেশে কোনো অ্যাকোমোডেশন থাকা কোনো অপরচুনিটি না থাকে, যেমন আমি আমার কাজিনের বাসায় ছিলাম, আমি আমার ওয়াইফের বাসাও এখানে অ্যাকচুয়ালি, তো আমি ওয়াইফের বাসায় ছিলাম, সো আমার অ্যাকোমোডেশন কস্ট এখানে কাটিং ছিল। কিন্তু যারা অ্যাকোমোডেশন নিয়ে থেকেছে, অনেক চিপ অ্যাকোমোডেশন আছে কোচিং সেন্টার আশেপাশে, আনুমানিক অল টুগেদার ইট টেকস 6 to 7 lakhs. It can go up to 10 lakhs depending আপনি কয়বার এক্সাম দিচ্ছেন এন্ড ওগুলো মিলে। ইন জেনারেল যারা ফার্স্ট অ্যাটেম্পটে পাস করে 4 to 6 to 7 এরকম যেতে পারে, রাইট? How much cost is needed? Okay, I'm moving on to the next question. Sorry for that. So IELTS or UK IELTS, which one is the best option for PLAB? Right. So this is a good question. IELTS basically হচ্ছে আমরা academic version দিচ্ছি। academic IELTS এর প্রত্যেকটা ভার্সনেরই আপনার হচ্ছে UK VI, মানে UK ভিসার জন্য একটা আলাদা এক্সাম হয়। এখানে আলাদা বলতে আলাদা সেন্টারে হয়, বায়োমেট্রিক থাকে, অনেক কিছু থাকে, মোর সিকিউর একটা স্পটে হয়। এটার মানে না যে এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট। সো IELTS or UK VI, which one is the best? আগে যেটা ছিল আপনাকে ভিসার জন্য UK VI দেওয়া লাগতো, এখন নর্মাল IELTS is accepted for visa, even OET is accepted for visa. So আপনাকে either IELTS নর্মালটা বা OET দিলে is accepted. IELTS academic or UK VI apart from fees or কোনো ডিফারেন্স আছে? না, এটা আমি অলরেডি আনসার করছি। ইটস দ্য সেম থিং। একাডেমিক UK VI দিতে হয়, বাট UK VI মানে আপনাকে কয়েকটা স্পেসিফিক সেন্টারে এক্সাম করতে, রাইট? কোনটা হাতে কোনটা টু, they're both the same. How long does it take to get a job after GMC registration? Now this is a very tricky question. 2019 সাল পর্যন্ত আমাদের সময় থেকে আস্তে আস্তে এই ডিউরেশনটা বেড়ে গেছে। আগে ছিল যে সবকিছু শেষ করলে আপনি জিএমসি রেজিস্ট্রেশন করে ফেললেন। সো জিএমসি রেজিস্ট্রেশন করার পর জব অ্যাপ্লাই করতে গেলে কারো দেখা যায় অ্যাভারেজলি 3 মাস থেকে 4 মাস লাগতো। এখন এই ডিউরেশনটা বেড়ে গেছে 3 থেকে 6 মাস। আর এখন কোভিড এর কারণে অনেক এই সার্কামস্ট্যান্সেস এর জন্য এখন জিনিসটা আরো লেন্দি হয়ে গেছে, বিকজ আপনি জব পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি, বাট দেন আপনি ভিসা প্রসেসিং করতে হচ্ছে, এগুলো করতে হচ্ছে, তাহলে আলটিমেটলি জিনিসটা আরো ডিলে হচ্ছে, রাইট? So I would still say averagely 3 to 6 months, but there's a smart way of applying. If you use the smart way, যেখানে আমি এখানে এটা আলাপ করব, এটা আলাদা সেকশন করব, you can get jobs earlier. আর in fact আমি যে হসপিটালে কাজ করছি, কারো যদি জিএমসি রেজিস্ট্রেশন থাকে, I can always tell my consultant যে এরকম একজন অ্যাপ্লাই করেছে, I can always help in that process as well. Okay, which one is easy, FRCS or PLAB? Now by the way এখানে কিন্তু FRCS নাই, এখানে যেটা আছে MRCS, FRCA আছে। তো যেটা হচ্ছে এখানে MRCS মানে সার্জারি অফ PLAB। obviously PLAB is way easier because আপনাকে ফাউন্ডেশন লেভেল 1 লেভেলে বা ইন্টার্নশিপ ফার্স্ট ইয়ার লেভেলে টেস্ট করছে, MRCS হচ্ছে স্লাইটলি মোর, রাইট?
Oh. Boss, is there any age limit for PLAB? After completing FRCS, is PLAB needed? FRCS in where? Is it? Are you talking about UK? To the UK exam, which is MRCS. So PLAB, UK তে আসার জন্য অনেকগুলি pathway আছে. PLAB is one of the pathway. MRCP, MRCS এগুলো কিন্তু আরেকটা pathway. আরেকটা হচ্ছে MTI বা medical training. যেখানে ট্রেনিং করে আপনাকে দেশে ফিরে যেতে হবে। আরো অনেক পাথওয়ে আছে। আপনি এমআরসিপি দিয়ে ফেললে আপনি ওই দেশে আপনি ডাইরেক্টলি কনসালটেন্ট হিসেবে সিসিটি ইয়ে আছে এগুলো। দ্য মেইন কথা হচ্ছে তিনটা ওয়েতে আপনি ধরতে পারছেন। একটা হচ্ছে প্ল্যাব, এমআরসিপি এন্ড ট্রেনিং। সো যদি if your question is FRCS which is MRCS then you don't have to give PLAB. যদি কেউ in between say for example MRCP এর তিনটা পার্ট বা MRCS এর দুইটা পার্ট, কেউ যদি পার্ট 1 দেয় এবং মনে করছে না আমি ইউকে তে চলে যেতে চাচ্ছি তাড়াতাড়ি, they can give PLAB and they can come here, start working, they can finish their MRCS and they can apply for training, right? So you can if you do MRCS সহজ কথা, you don't have to give PLAB. These are different pathways. Bhaiya, you said that you passed MBBS students. Can I know when you passed your PLAB 2 exam? That's a personal question, but yeah. So when I appeared 2019 আমি exam কবে দিলাম I think I gave it in June, right? June or July দিকে দিলাম, August দিকে আমার রেজাল্ট আসলো, and September আমার GMC registration হয়ে গেছে, right? Okay. Can you feel any difficulty to understanding patient's accent and how you develop with this? Yes, it is quite difficult. Even though আমার English background strong ছিল, আমি English movies and series এ অভ্যস্ত, but আমার UK accent ধরাটা একটু difficult লাগে. Well, IELTS OET করতে গেলে you're getting used to it, number 1. Number 2 হচ্ছে the tips you use to develop your English will improve. PLAB 2 যখন দিতে আসবেন তখন you will develop. The more and more you practice, যখন PLAB 2 দিতে আসছেন, please speak in English most of the time. Obviously আপনার বাবা মাকে ফোন দিয়ে ইংলিশে কথা বলবেন না, বাংলায় বলবেন, দোস্তদের সাথেও বাংলায় বলবেন, but when you're within your practice space, please speak in English. That is the best way actually. আর because ওই যে যদি আপনি এদেশে আসেন, আপনি কিন্তু যখন দোকানে যাচ্ছেন আপনি কিন্তু you're getting used to the accent. So that is one way to do it. I think I've answered that anyway. Is it necessary to complete internship for GMC registration? It's not necessary. I've answered this. How long do I have to stay in the UK for PLAB 2? Now, this depends totally on you. আমি বলবো averagely 2 মাস minimum হচ্ছে আপনি প্র্যাকটিসের টাইম দিবেন, মানে which is about like 6 to 8 weeks. 6 থেকে 8 সপ্তাহ। আপনাকে 1 সপ্তাহ আগে আসলে বেটার, বিকজ আপনি যখন কোচিং করবেন, কোচিং এ আপনার জেট ল্যাগ হবে, যেটা জেট ল্যাগ মানে হচ্ছে আপনি এক দেশ থেকে আরেক দেশে যে টাইম ডিফারেন্সের জন্য আপনার কিন্তু ঘুম আসবে, টায়ার্ড লাগবে। সো 1 সপ্তাহ আগে আসলে আপনি ইউল গেট ইউজ টু দ্য ইউকে টাইম। সো 1 সপ্তাহ, দ্যাট ইজ अगेन 9 উইকস। এন্ড অলসো আরেকটা ব্যাপার হচ্ছে যে কি বলে, তো সেটা হচ্ছে যে আপনাকে কোচিং করতে হবে। কোচিং ইউজুয়ালি হচ্ছে 2 উইকস। So there is 2 weeks of coaching. There's 1 week minimum master better, 5 to 1 week, and then there is 6 to 8 weeks. So altogether 2 মাস plus. প্রায় 3 মাসের মতো আপনাদের থাকতে হয়, but it depends on person to person. আমি 2 মাসে এক্সাম প্রিপারেশন বা 6 সপ্তাহে দিয়েছি। এটা আপনি কতটুকু স্ট্রেস নিতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। অনেকজন আছে খুব তাড়াতাড়ি দিতে চায় 4 weeks. It's not advisable. Take at least 6 weeks. So that এটা আমি সাজেস্ট করব। একজন এখানে অ্যাকচুয়ালি এটা আরেকটা কোশ্চেন ছিল, is there any age limit in PLAB? There is no age limit in PLAB. My experience, I have seen যারা 10 বছর পরে 20 বছর পরে স্টাডি গ্যাপ করার পরে ক্লিনিক্যাল প্র্যাকটিস গ্যাপ করার পরে তারা PLAB দিচ্ছে এবং তাদের হয়ে যাচ্ছে এবং তারা জব করছে। There is no age limit. There is no discrimination for age. In fact, এমনও সিনারিও ছিল যে there was this my colleague of mine who was more than 60, but ও হচ্ছে ওর দেশে ও হচ্ছে ফিজিশিয়ান কনসালটেন্ট, কিন্তু ও মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে এসেছে। মিডল ইস্টার্ন কান্ট্রিতে কিন্তু যেটা হয় যে আপনাকে কি ওরা হচ্ছে সিটিজেনশিপ দেয় না, রাইট? সো ফর হিজ ফ্যামিলি হি ট্রাভেল টু দ্য ইউকে, বিকজ ইউকে তে আসলে যেটা হবে ও এখানে ওদের জন্য এই সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে হবে, রাইট? সো and people have a lot of reason for coming. So there is no age limit. Any age limit is okay. Any clinical gap is okay. Whereas in US তে কিন্তু অনেক
বিশাল একটা জিনিস। কোনো গ্যাপ হলে, কোনো এজ ডিফারেন্স হলে ওরা অনেক এটা কনসিডার করে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট ইউ শুড নো। ইন প্ল্যাব ইটস ভেরি ওপেন। আর কোনো কোয়েশ্চেন পাচ্ছি না। রাশি, কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এমআরসিপি যদি দেওয়া হয়ে যায় তখন আপনার ভাই এসটি লেভেলের জন্য আপনার জব অ্যাপ্লায়েন্সের জন্য আপনার পোর্টফোলিও ক্রিয়েট করা লাগে, যেখানে লিডারশিপ, টিচিং, বিভিন্ন স্কিলস আর কি বলা যায়। হুম। ল্যাব টুর ক্ষেত্রে বা জিএমসি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমি যখন জব অ্যাপ্লাই করব তখন কি এই ইনফোগুলো আপনার দরকার হবে কিনা বা এইগুলো কোনো হেল্প করবে কিনা? রাইট। সো যেটা হচ্ছে যে ইউর টেলিং মি যে ওই যে পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য যেসব জিনিসপত্র লাগছে, ওগুলা আমি যদি দেশের থেকে কিভাবে করতে পারি, এগুলো কি লাগবে কিনা দেশে থেকে, এটাই তো? না ভাইয়া, এমআরসিপির ক্ষেত্রে আমার পোর্টফোলিও লাগছে, কিন্তু জিএমসি রেজিস্ট্রেশনের পরে আমি প্ল্যাব টু পর যখন FY2 লেভেলে যখন আমি জবে অ্যাপ্লাই করব যখন, তখন কি আমার এই পোর্টফোলিওর যে যেমন লিডারশিপ, টিচিং, রাইট, রাইট, স্কিলস? রাইট, রাইট। সো এটা থাকলে বেটার। ইটস নট নেসেসারি when you do your first job, বাট কেউ কেউ আছে খুব রেয়ার, উনি কেন আছে ডাইরেক্টলি ট্রেনিং জবে অ্যাপ্লাই করে। এই দেশে হচ্ছে দুই ধরনের সিস্টেম, একটা হচ্ছে ট্রেনিং, নন ট্রেনিং, রাইট? HMO আমরা যেটা বলি, নন ট্রেনিং এন্ড দেন ট্রেনিং, দুটাতে ইউ আর গেটিং পেইড, সো ডোন্ট ওয়ারি। সো খুব কম মানুষ ডাইরেক্ট ট্রেনিং এ ঢুকে যায়। ট্রেনিং এ যদি কেউ বাংলাদেশ থেকে প্ল্যাটফর্মে কনফিডেন্স থেকে ঢুকতে চায়, তাদের জন্য এগুলো থাকাটা বেটার, যেসব পোর্টফোলিও বিল্ড আপ যেগুলো করা বাংলাদেশ থেকে। তো যারা জাস্ট নন ট্রেনিং জব হিসেবে জব করবে বা ইটস দ্য ফার্স্ট জব, তাদের জন্য ইটস নট নেসেসারি। So if you have it, it's good. If you don't have it, it's fine. Okay? Is that clear, ইয়েস ভাইয়া, Rashik Naki? ইয়েস ভাইয়া, আন্ডারস্টুড। Okay. And the other thing is, আমি এটা এখানে বলি, সেটা হচ্ছে যে ওরা অনেক কিছু চায়, অডিট চায়, যেটা আমাদের দেশে এত ইয়ে করা হয় না। অডিট চায়, ওরা টিচিং চায়। সো হোয়াট আই উড সাজেস্ট, যেটা আমি রাশিকের সাথে অলরেডি আমি এটা বলেছিলাম, সেটা হচ্ছে এনিথিং ইউ ডু, anything, for example Rashik is participating, ও হচ্ছে এই সেমিনারটা অ্যারেঞ্জ করেছে, you should take a sign off from the institution যে তোমার একটা লেটার অফ প্রুফ লাগবে। সো এনিথিং ইউ ডু, ইউ নিড প্রুফ। এখন তুমি বলতে পারো যে আই হ্যাভ টট a lot of students, for example, right? But where is your proof? The proof is, তুমি যদি স্টুডেন্টকে বলো যে আমাকে একটা ফিডব্যাক ফর্ম দিচ্ছি, তোমরা এটা ফিল আপ করো, that is your proof that you have taught and you got feedback. So anything you do needs to be documented and a proper documentation, এবং এগুলো থাকলে বেটার। এগুলো না থাকলে কোনো সমস্যা নাই, জবের জন্য এত ইম্প্যাক্ট করে না এটা। ওকে, সো I answered that already. যে খরচ কিরকম লাগছে, একজন বলছে is it possible without doing coaching, which pieces because of that? আচ্ছা, is it possible? Everything is possible. Everything is possible. If someone like me can guide you, it's possible. But coaching এ যেটা হয় কি, you get people who are involved in that exam. So like a grouping হচ্ছে, group study করলে, this is a very important group study exam, right? Number one. Number two হচ্ছে you're practicing. And একা একা practice করলে না, you can never understand যে মানে তোমার কি সমস্যা হচ্ছে, right? So you need to have a group. তারা কমেন্ট করবে, তারা বলবে যে these are the faults. So I would say কোচিং ছাড়াটা একটু ডিফিকাল্ট, বিকজ আপনার ওই এত বড় গ্রুপ পাওয়া যায় না। এক, সেকেন্ড হচ্ছে যে কোচিং এ ওরা যারা শেখাচ্ছে, ওরা মেটেরিয়াল দিচ্ছে, কিন্তু ওই মেটেরিয়ালটা কিন্তু আপনি ইউজ করতে পারছেন না। Well, if you don't want to do coaching, the other thing is, যারা অলরেডি দিয়েছে তাদের থেকে মেটেরিয়াল কালেক্ট করতে পারেন, তাদের থেকে ভালো মতন ইনফরমেশন নিতে পারেন, কিন্তু you have to practice. There are some groups like Telegram, এগুলো গ্রুপ আছে, ওসব গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওরা নিজেরা প্র্যাকটিস করে, কিন্তু যারা প্র্যাকটিস করে তারাও কিন্তু একটা ইনস্টিটিউশনের মাধ্যমে। So I think institution is better. If you have a coaching trained for Plateau, that is better. কোথায় কোথায় হয় আমি অলরেডি বলেছি। বাংলাদেশে অ্যাসপায়ার একাডেমি, যেটা ইউকের একটা ইনস্টিটিউশন, ওরা মাঝে মাঝে নাম্বার অফ স্টুডেন্টস অনুযায়ী বুঝে ওরা আসে, ওরা প্র্যাকটিস করে। আর কোথাও হয় না, শারিয়ার একাডেমি, ওরা চেষ্টা করছে, ওরা করবে তার সামনে। Which visa is required for that too? And after passing that too, which visa I will apply and for how long? Yeah, that's a good question. So PLAB 2 জন্য যখন আপনি ইউকে তে যাবেন, বা in between আপনার লাইসেন্সের আগে যে কোনো কারণের জন্য আপনি ইউকে তে যাবেন, you need visitor visa, right? But you have to prove যে আমি এই কারণে যাচ্ছি। So this is visitor visa. Once you apply for job and you got your job পাওয়ার পরে ওরা আপনাকে স্পন্সর করবে, ওই স্পন্সরশিপ নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। This is called tier 2 visa. Okay, so for PLAB and MRCP and MRCS, ওগুলোর জন্য হচ্ছে tier 2 visa. So this is a visa it will come along. আপনি এটা যখন ওই স্টেপে যাবেন, তখন অটোমেটিক্যালি you will understand এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে,
রাইট? রাশিক, কোনো কোয়েশ্চেন? না ভাই, আর কোনো নিউ কোশ্চেন্স নাই। রাইট, আচ্ছা, তোমার কোনো কোয়েশ্চেন নাই, রাইট? না ভাই, এট দ্য মোমেন্টে নাই। Right. Okay. So I hope there is no more question. And yeah, so is it necessary to live in the UK? Though I have not got any job. No, no, no. It's not necessary. You can stay in Bangladesh. এটা কোনো ইয়ে না। But you know, after job করার জন্য UK তে আসতে হবে। But no, you don't have to stay. কোনো বেনিফিট দেয় না। The only benefit is আপনি যদি UK কোনো অ্যাড্রেস থাকে তাহলে ওরা জবের জন্য ইজিয়ার হয়, কারণ ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটদেরকে ওরা অনলাইনে ইন্টারভিউ নেয়। এখন তো সবকিছুই অনলাইনে হচ্ছে ইন্টারভিউ। আগে যেটা হতো ইন পার্সন হতো। তো ওরা ওটা যে কোনো কিছুর ইন্টারভিউ যদি ইন পার্সন হয়, দ্যাট ইজ মাচ বেটার। তো ওরা প্রেফার করতো, বাট দ্যাট ডাজন্ট মেক আ হিউজ ডিফারেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওকে, সো আই থিংক রাশিক আমরা কি এন্ড করবো না? কারণ আই ডোন্ট সি জি এনি ভাই, আদার কোয়েশ্চেনস। সেশনটা এখন এন্ড করা যায়, আর তো কোনো কোশ্চেন নাই ভাই। Yeah, okay, okay. Yeah, I থ্যাংক hope ইউ। that helped everyone. And Rashik, তোমার ending sentence দাও। জি ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই সেশনটা। আমরা অনেক কিছু জানতে পারছি ভাই, আমাদের প্ল্যাব সম্পর্কে অনেক কোশ্চেন ছিল। আমরা যারা স্টুডেন্ট এখন যারা আছি সবাই প্ল্যাবের ব্যাপারে অনেক জানার ইচ্ছা ছিল, ওখান থেকে অনেক কিছুই আমরা জানতে পারছি। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংকস আ লট ভাই। আমি লাস্ট একজন, আমি কোয়েশ্চেনটা আনসার করেছি। সেটা হচ্ছে যে is it necessary to stay in the UK? No, it's not necessary. It doesn't help really. It's not necessary. Okay, so yeah, we're done. জি ভাই, Okay, all right. থ্যাংকস Bye আ লট and ভাই। take care. And যেটা হচ্ছে, please guys stay safe. You guys are the heroes. So যেটা মনে রাখতে হবে যে সেলফ আইসোলেশন এগুলো কিন্তু মেনটেন করতে হবে। Try to stay safe. Um, আমি যতটুকু জানি বাংলাদেশে এখন কোভিড কেসেস বেড়ে পাচ্ছে। So just try to be safe as possible, right? And take care of your family and take care of yourself, okay? All right. Bye.